জুলাই আগস্টের আমি শব্দটাকে বলি গন্ডগোল। আপনার বাড়িতে ডাকাতি করতে গিয়েছি আমি এবং আপনি আমাকে ধরে ফেললেন। এখন আপনি হয়ে গেলেন বাড়ি ভাই ডেভিল। টার্গেট কিন্তু আসলে আওয়ামী লীগ না। এটা যদি কেউ মনে করেন তাহলে ভুল করবেন। টার্গেট কিন্তু বাংলাদেশ। বাংলাদেশের জঙ্গি আক্রমণ হয়েছে পাকিস্তানের মদদে, তখনকার মার্কিন প্রশাসনের মদদে। জঙ্গিরা দেশ দখল করে আছে। এখন আমাদের সম্মিলিতভাবে এই জঙ্গিদেরকে দেশ থেকে হটাতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা। আজ আমাদের অতিথি শিক্ষক ও গবেষক আরিফা রহমান রুমা। আমরা তার সাথে বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলা নিয়ে আলাপ করব এবং তার যে এক্সপার্টিস গুলা আমরা তার কাছে জানার চেষ্টা করব। কেমন আছেন রুমা আপনি? ধন্যবাদ বাড়ি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আমরা আছি। রুমা, আমরা সরাসরি আলাপে চলে যাই। বাংলাদেশে সাম্প্রতিক সবচেয়ে আলোচিত বিষয়টা হচ্ছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারের একটা বক্তব্য। তিনি তাদের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া ক্লাবে একটা বক্তব্য রেখেছেন বিডিআর সেনা হত্যা দিবস উপলক্ষে। সেখানে খুব গুরুত্বপূর্ণভাবে তিনি বিডিআর হত্যাকাণ্ড বিডিআর এর মধ্যেই ঘটেছিল, বাইরে কেউ ঘটায়নি, এটা ফুল স্টপ দিতে বলেছেন এবং আরো কিছু রাজনীতি নানা কিছু এখানে। আপনি এই বক্তব্যটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ বাড়ি ভাই আপনাকে। আসলে অনেকদিন পরে ওনার এরকম একটা বক্তব্য বাংলাদেশের মানুষের মনে কিছুটা হলেও একটা আশার সঞ্চার করেছে বলে আমার বিশ্বাস। আমি হয়তো এই মুহূর্তে শারীরিকভাবে বাংলাদেশে নেই, কিন্তু আমার পরিবার, আত্মীয়স্বজন সবাই তো আছেন এবং যে ভীত সন্ত্রস্ত পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যাচ্ছে, আমাদের দেশের মানুষ যাচ্ছে, মানে মানুষের ঘরের ভেতরেও জীবনের কোনো নিরাপত্তা নেই। তো আপনি যেই প্রসঙ্গ প্রথমে নিয়ে আসলেন বিডিআর হত্যাকাণ্ড, আমরা জানি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। একদম আওয়ামী লীগ সরকার ক্ষমতায় 50 বা 55 দিন আসার পরপরই এরকম একটা ঘটনা ঘটে এবং সেটার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার প্রক্রিয়া চলছিল, সম্পন্ন হয়েছিল কোনো কোনো ক্ষেত্রে এবং বিচারের রায় বাস্তবায়নের আশা আসলে আমরা করছিলাম, অপেক্ষায় ছিলাম। এবং অথচ আমরা যা দেখলাম যে জুলাই আগস্টের আমি শব্দটাকে বলি গন্ডগোল। গন্ডগোলের সময় অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা যত জঙ্গি ছিল, যত আমাদের সন্ত্রাসী ছিল বাংলাদেশের, সবাইকে এক একে করে ছেড়ে দিল এবং বিডিআর এর অভিযোগে, হত্যাকারীদের অভিযোগে যারা অভিযুক্ত ছিল তাদেরকে আমরা দেখলাম যে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, কেউ ছেড়ে দেওয়া হয়েছে, এরকম। তো সেখানে উনি ফুল স্টপ দিতে বলেছেন যে এই হত্যাকাণ্ডের তো বিচার হয়েছে, যদি মনে হয় যে বিচার প্রক্রিয়া কোনো জায়গায় ঘাটতি ছিল তার জন্য তো একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছে, সেটা আলাদা আমরা পরে দেখব। তো এটা নিয়ে আর কোনো কথা হবে না। সো এটা নিয়ে তো আসলে আমরা কথা বলতে চাইও নি। এটা একটা আসলে বার্তা, মানে বর্তমান অবৈধ সরকার যা করছে দেশে, আমরা যদি সর্বশেষ তাদের ডেভিল হান্ট যে প্রোগ্রাম এটা দেখি, তাহলেই দেখবেন যে আপনার বাড়িতে ডাকাতি করতে গিয়েছি আমি এবং আপনি আমাকে ধরে ফেললেন। এখন আপনি হয়ে গেলেন বাড়ি ভাই ডেভিল। এভাবেই আওয়ামী লীগের নেতা কর্মীদের সর্বশেষ আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী ওনার বাড়িতে হামলা করা হলো, হামলাকারীদের স্থানীয় জনগণ ধরলেন। তো সেই এটা উনি বলেছেন, শুধুমাত্র উল্লেখ করেছেন বিডিআর হত্যাকাণ্ডের ওই বিচারের বিষয়টা, বাট ওভারঅল যা কিছু হয়েছে বা পুরো বক্তব্যে আমার কাছে মনে হয়েছে যে শুধুমাত্র উনি একটি ঘটনা বলেননি। উনি কিন্তু পুলিশ প্রশাসন, র্যাব, এদেরকে যে কাজ করতে দেয়া হচ্ছে না, এদেরকে যে জেলে দেয়া হচ্ছে বা নানাভাবে হয়রানি করা হচ্ছে, তাদেরকে অকার্যকর করে রাখা হচ্ছে, সেটা কিন্তু উনি উল্লেখ করেছেন। তো সব মিলে উনি উল্লেখ করেছেন যে যেখানে দোষ করে থাকে তার বিচার হবে, প্রতিষ্ঠানগুলোকে যে আন্ডারমাইন করা না হয়। হ্যাঁ। এবং আন্ডারমাইন তো শুধু করা না, আপনি থানায় হামলা করছেন এবং সর্বশেষ কোথায় দেখলাম? মানিকগঞ্জে দেখলাম আর উত্তরার পশ্চিম থানায় দেখলাম। একদম ছাত্রের নাম, এরা তো একজনও ছাত্র না, এটা শিবির জঙ্গি। ছাত্রের নাম ধরে ধরে সব শিবির জঙ্গিরা হামলা করছে। আপনি
পুলিশ অফিসারদেরকে মেরে মেরে আপনি ঝুলিয়ে রাখছেন, আপনি পুড়িয়ে মেরে ফেলছেন। তো তখন কাজ করবে কিভাবে? মানে কারো প্রতি কারো কোনো কন্ট্রোল নাই। মানে দেশে কি হচ্ছে, কার কি হবে, কে কি বলবে। আপনার প্রেস সচিব নামে একজন, তিনি দেখি সব নিয়ে কথা বলছেন। উনি বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলছেন, উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা কি সেটা উনি নির্ধারণ করছেন। মানে কে যে আসলে কোন পজিশনে, কে কোথায় কলকাঠি নাড়াচ্ছে, মানে সরকারের মধ্যেও মনে হচ্ছে অনেক সরকার। এই ফুল স্টপের বিষয়টা ব্যাখ্যা নানাজন নানাভাবে দিচ্ছেন। যেমন আমার যেটা মনে হয় যে বিডিআর ঘটনার সাথে ভারতকে জড়ানোর একটা প্রবণতা আছে, আওয়ামী লীগকে জড়ানোর প্রবণতা আছে। উনি বলেছেন কমিশন ঠিক করবে সেটা, বাইরের কেউ ইনভলভ কি না। কিন্তু ওনারই বক্তব্যের পরে বাংলাদেশ বেশ সরাসরি কথা বলার দেশ এখন, এটা ভালো মন্দ সবকিছুই আছে সেটা। উনার বক্তব্যের পরে উনাকে আক্রমণ করে আবার বক্তব্য শুরু হয়েছে। তো সেখানে বলা হয়েছে উনাকে হয় ডক্টর ইউনূসের প্রতি অনুগত থাকতে হবে অথবা উনাকে প্রত্যাগ করতে হবে। এবং আপনার কি মনে হয় ফুল স্টপ সেইখানে, যে উনি যেখানে বলছেন আমাদের স্বাধীনতা বিপন্ন হতে পারে, বাংলাদেশের রাজনৈতিক আওয়াজ সবসময় আছে, এটার জন্য বাংলাদেশ কোনোদিন স্বাধীনতা বিপন্ন হয় না। এটা কি ভারতকে জড়ানো, এটা কি দ্বিপাক্ষিক কোনো সম্পর্ক থেকে কোনো ইন্টারভেনশন হতে পারে, ওই আশঙ্কা কি তার মাঝে কাজ করে? আসলে এটার দুই ধরনের ব্যাখ্যা হতে পারে। একটা হচ্ছে উনি আমাদের এখান থেকেই, মানে বাংলাদেশ থেকেই নানাভাবে ভারতকে হুমকি দেওয়া হয়েছে, ভারত দখল করে নিয়ে যাওয়ার জন্য। ভারতের চিকেন নেক, তারপরে সেভেন সিস্টার্স, রাইট? আমরা কিন্তু এরকম স্লোগানও দেখেছি, সাবেক সেনা কর্মকর্তারা তারা কয় ঘন্টায় যাবেন কলকাতা দখল করতে, এরকম একাধিক বক্তব্য। উপদেষ্টাদের ভেতর থেকে আমরা এরকম বক্তব্য শুনেছি। সমন্বয়করা তো সবসময় বলছেন ভারত দখল করবে। সো স্বাধীনতা এবং সার্বভৌমত্বের হুমকি কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বলবো না, এই অবৈধ সরকারের পক্ষ থেকে ভারতকে দেওয়া হয়েছে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা এই যে জুলাই আগস্টের গন্ডগোল, এটার মধ্যে শুধুমাত্র ডেমোক্রেট বাইডেন সরকারের ইন্ধন ছিল, তা তো অবশ্যই, অর্থ সাহায্য তারা করেছে, ব্যাপক পরিকল্পনার ফসল এটা। পাশাপাশি পাকিস্তানেরও ইন্ধন অনেক দিন ধরে আমরা দেখতে পাচ্ছি, কারণ এরপরই 5ই আগস্টের পরে পাকিস্তানের সাথে এদের যাতায়াত আনাগোনা, বা আপনি দেখেছেন যে আমাদের মালামাল পণ্য পরিবহন বা পাকিস্তানের কোনো পণ্য আসলে সেটা যাচাই করার একটা অপশন ছিল, সেটা বারটা তুলে দেওয়া হয়েছে। এবং রোহিঙ্গাদের যে চিটাগাঙে আমাদের রোহিঙ্গা জনগোষ্ঠী যারা, তাদের সাথে তারা যখন মিয়ানমারেও ছিলেন, পাকিস্তানের একটা যোগাযোগ ছিল, বা আপনি জানেন যে 47 রোহিঙ্গাদের ভূমিকা কি ছিল, 71 রোহিঙ্গাদের ভূমিকা কি ছিল, বা তাদের মনোভাব কি ছিল। সো ওইটাও কিন্তু হতে পারে। মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের জন্য কখনো বিপন্ন হবে, এটা আমি আসলে বিশ্বাস করি না বন্ধুত্বের জায়গা থেকে। কারণ ভারত 71 সালে থেকেই আসলে আমাদের প্রমাণ দিয়েছে যে তারা আমাদের অকৃত্রিম বন্ধু। এখন যদি এমন হয় যে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হচ্ছে, বাংলাদেশে অবস্থান করা জঙ্গি, তারপর আপনার তালেবানদের দ্বারা, সেক্ষেত্রে যদি ভারত উদ্ধার করতে আমাদের এগিয়ে আসে, সেটা তো তারা বরং, আমি বলবো যে যেটা 71 যে ভূমিকা তারা রেখেছিল সেরকম ভূমিকায় রাখতে যাচ্ছে। এটা নিয়ে আসলে এটা যেহেতু উনি বলেছেন, এটা আমার আসলে অনুমান, এর চেয়ে বেশি আমি আর বলতে চাচ্ছি না। ভারতের সহযোগিতায় আমরা স্বাধীন একটা দেশ, আমাদের 1 কোটি শরণার্থীকে তার আশ্রয় দিয়েছে, এবং ভারতের সহযোগিতা না হলে আমরা স্বাধীনতা কতদিনে পেতাম সেটা নিয়েও বক্তব্য আছে। আবার পাশাপাশি সত্য যে ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব, যেটা স্থায়ী দ্বন্দ্ব, অনেকটা স্থায়ী দ্বন্দ্ব, সেটাকে মাথায় রেখে বাংলাদেশের যখন যে সরকার ক্ষমতায় এসেছে সেইভাবেই কিন্তু ভারতের সাথে সম্পর্কটা সে পরিচালনা করেছে। ডক্টর ইউনূস এবার ক্ষমতা দখলের আগে থেকে, বাইরে থেকে যখন ইন্টারভিউ দিচ্ছিলেন, তখন থেকেই বলছিলেন 7 সিস্টার উত্তপ্ত হবে বা উচ্ছৃঙ্খল এবং বলে যাচ্ছিলেন।
ক্ষমতায় আসার পরে তারা কিন্তু ভারতের সাথে, পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের সব ধরনের উদ্যোগ নিয়েছেন এবং সেটা প্রকাশ্যে গর্ব করে প্রচার করছেন, সার্ককে সক্রিয় করার কথা বলছেন। ভারতকে আস্থায় নিয়ে এর একটাও কি বাস্তব হওয়া সম্ভব? তারা আসলে মানে যেমন দেখেন, ভারত হচ্ছে আমাদের ৩ পাশে। সো বাংলাদেশের এখন যে পরিস্থিতি, এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য বিপজ্জনক তা কিন্তু না। এটা ভারতের জন্য বিপজ্জনক। একদম আপনি যদি ধরেন যে এর আগে আমরা দেখেছি যখন বিএনপি ক্ষমতা ছিল ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত, ভারতের 7 সিস্টার্সে কি পরিমাণ বাংলাদেশের ভূমিটাকে ব্যবহার করে সেখানকার সন্ত্রাসীরা সন্ত্রাস কাজ চালিয়ে গেছে। তো সেটার একটা আশঙ্কা শুধু না, এটাই আসলে সত্য, এটাই হবে। কারণ ইতিমধ্যে তারা ঘোষণাও দিচ্ছেন এবং যদি ক্ষমতা থাকতো তাহলে আসলে অনেক কিছু করেও ফেলতো এরকম। তো এই যে সার্ক, যেখানে শুধুমাত্র ভারত না, এই 7 সিস্টার্সে তো আরো কান্ট্রিও আছে, মানে সরি মানে সার্কের ভেতরে যে 7টা দেশ, সেখানে তো আরো অনেক কান্ট্রি আছে। তো সেই সব জায়গায় আপনি সার্কের কথা পরে থাকুক, আগে বাংলাদেশটাকে কার্যকর করবেন, তারপর তো আপনি সার্ক কার্যকর করবেন। আপনার দেশটাই তো এই মুহূর্তে মানে ব্যর্থ কান্ট্রি হয়ে গেছে। ওনাদের হয়তো মুখে মুখে বলা বা স্বপ্ন দেখা, মানে আসলে সার্কের প্রসঙ্গ আমরা এখন একেবারে নাই বলি। মানে বাংলাদেশের এখন যে পরিস্থিতি, একটা মানুষ, একজন মহিলা উনি নামাজ পড়ছেন, ওনার ছেলে সর্বশেষ যিনি মারা গেলেন, মানে নামাজরত অবস্থায় 2 জন মা মারা গেছেন। একজনের ছেলে ছাত্রলীগ করতেন, আর সর্বশেষ যিনি মারা গিয়েছেন ওনার ছেলে ছাত্র দল করতেন। নামাজ পড়ছেন, ঘরের ভেতর ঢুকে আপনি মেরে ফেলেছেন। রেপ, আপনি ৭৫ ঘন্টায় 100 রেপ হয়েছে। আপনি এগুলোকে কি বলবেন? আপনি লুটতরাজ। আমি একটা ছবি দিয়েছি। স্বরাষ্ট্র সচিবের একটা কথা, মানে ভিডিও ভাইরাল হয়েছে। আপনি দেখেছেন হয়তোবা। উনি বলছেন যে যদি মানে কই তেমন তো কিছু হচ্ছে না। আর খুন খারাপি বা চুরি ডাকাতি না হলে পুলিশ বাহিনী আছে কিসের জন্য? এটার আসলে পরে কারণটা বের করেছি। উনার ছেলের একটা চুরির ছবি পেয়েছি আমি, যেটা আমি আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি। সেটা হচ্ছে উনি বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার যে বাড়ি গুলশানের, সেটাও ওরা লুট করেছে, চুরি করেছে। তো সেটা খুব প্রাউডলি সেই লুট করা একটা ছবি ওটা তুলে উনি পোস্ট দিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। তো সেটা তো এই স্বরাষ্ট্র সচিব হচ্ছে সেই তার বাবা ফারাজি গনির বাবা, নাসিমুল গনি, রাইট? তো এই যদি হয়, মানে যেহেতু তার ছেলে হয়তো উনার প্রত্যাশা অনুযায়ী ততটা চুরি এখনো করতে পারেনি, লুটতরাজ করতে পারেনি, দ্যাট ইজ ওয়াই উনি এখনো সন্তুষ্ট না। মানে কতজন মানুষ মারা গেলে, কয়েক কোটি মানুষ মারা যেতে হবে, কত লক্ষ মানুষ মারা গেলে উনি বলবে যে না, হ্যাঁ এখন মানুষ মারা যাচ্ছে। কত লক্ষ বোন ধর্ষিতা হলে উনি তখন বলবেন যে না, দেশে ধর্ষণ হচ্ছে। কত মানুষের বাড়ি ঘর, কত গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিলে তখনই সরকারের মনে হবে যে না, গ্রামে লুটতরাজ চলছে, গ্রামে জ্বালানো পোড়ানো চলছে। সেটা আসলে মানে উদ্ভট, শুধু উদ্ভট বলবো না, এরা প্রত্যেকে বাংলাদেশের শত্রু, এরা হচ্ছে দেশদ্রোহী। কোন সুস্থ স্বাভাবিক দেশপ্রেমিক মানুষ দেশের এই পরিস্থিতিতে এরকম নাকে সর্ষের তেল লাগিয়ে ঘুমাতে পারেন, অথবা উস্কানিও দিতে পারেন না। আপনার ধরেন বাড়ি ভাই, আপনার কেউ না, আপনার প্রতিবেশীরও যদি এরকম পরিস্থিতি হয়, আপনি বসে থাকতে পারবেন? ন্যূনতম যদি মনুষ্যত্ব থাকে একটা মানুষের, এত মানুষের কান্না, এত মানুষের হাহাকার, এই নিয়ে এরকম তৃপ্তির ঢেকুর তুলতে পারে? আপনি বলেন তো কোন সাইটে, কোন সেক্টরে এই গভর্নমেন্ট ন্যূনতম ভালো করেছে? একটা ন্যূনতম মামুলি বই, যেটা প্রতি বছর আওয়ামী লীগ সরকার ১লা জানুয়ারি এদেশের প্রতিটা ছেলেমেয়ের হাতে তুলে দিত। আমরা একটু শৈশবে যাই, বইয়ের গন্ধটা কি ভালো লাগতো না? একদম সুখে সুখে প্রতিটা বই আমরা সুখে দেখতাম, প্রতিটা পেজ প্রথম দিনে পড়তাম। একটা উৎসব ছিল, বই উৎসব। সেটা কিন্তু কমপ্লিট করতে পারেনি। ফেব্রুয়ারি প্রায় শেষ, বই যায় নাই বাচ্চাদের হাতে। আপনি যদি অর্থনীতির অবস্থা দেখেন, এই যে মানুষ যে ডাকাতি বেড়েছে, ডাকাতি করছে, লুটতরাজ করছে, চুরি করছে, মানে শীদেল চোর একটা শব্দ ছিল, আমরা ছোটবেলায় শুনেছিলাম, এরপর আর দেখিনি। সেই শীদেল চুরি শুরু হয়েছে আবার। শীত কেটে মানে মানুষের ঘরে যে চুরি করে, মানে এটা তো অভাবে তাড়নায় করছে। আপনার তো কর্মক্ষম না, আপনি তো কাজ নাই। আপনি তো আপনার উনার সৈন্যদের দিয়ে একের পর এক ইন্ডাস্ট্রি গুলো জ্বালিয়ে দিয়েছে, গার্মেন্টস গুলো বন্ধ। তো লোকজন কাজ করবে কোথায়? তো খাবে কি?
একজন গার্মেন্টস মালিক আমাকে বলছিলেন তার কারখানাটা প্রথমে জামাতের লোকজন বন্ধ করে দিল, তার শ্রমিকরা বেকার হয়ে গেল, অনেকদিন কাজ বন্ধ থাকার কারণে মেশিন গুলা জং পড়তে শুরু করেছে। এরপরে সে মেশিন খুলে নিতে এসে বলেছে বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থক কোনো গার্মেন্টস মালিক বা কারো কোনো প্রতিষ্ঠান থাকবে না। এটা কিন্তু সেইভাবে প্রচারে আসছে না। শুধুমাত্র গার্মেন্টস না, আপনি আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ কি স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করতে পারছে? কেউ কেউ বাড়িতে থাকতে পারছে? আপনি প্রথম 2 মাসে বা প্রথম কয়েকদিনে কত মানুষকে মেরে ফেলেছে? আওয়ামী লীগ বাদ দেন, যারা হিন্দু ভোটার হিন্দু সাধারণ মানুষ, সবাই তো আওয়ামী লীগের সমর্থকও না, একদম বেছে 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 হিন্দুদের বাড়িঘর আক্রমণ, তাদের ধরে ধরে মেরে ফেলা, এগুলো তো করেছে। এবং করেছে কি, আপনি পাহাড়ে পর্যন্ত আগুন জ্বালিয়েছে, যার যা ইচ্ছা। তারপর সর্বশেষ কি দেখলাম, শিবির ছাত্র দলের নেতাকর্মীদের পর্যন্ত বের করে দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এটা তো টার্গেট কিন্তু আসলে আওয়ামী লীগ না। এটা যদি কেউ মনে করেন তাহলে ভুল করবেন। টার্গেট কিন্তু বাংলাদেশ। যেহেতু বাংলাদেশের সাথে, বাংলাদেশের স্বাধীনতার সাথে আওয়ামী লীগের ওতপ্রোতভাবে জড়িত, যুক্ত, যার ফলে আওয়ামী লীগ টার্গেটেড হয়েছে। তাহলে বায়তুল আমান আপনি পুড়িয়ে দিবেন কেন বলেন তো? বাংলাদেশের স্বাধীনতার সাথে যত স্মৃতি আছে, আপনি কেন পতাকা পাল্টাতে চাবেন? আপনি কেন আমাদের জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে চাবেন? আপনি কেন আমাদের দেশের নাম পাল্টাতে চাইবেন? আপনি কেন আবার সংবিধানে হাত দিয়েছেন? মূল সংবিধান তার মানে কি? সমস্ত ক্ষোভ কিন্তু আসলে বাংলাদেশের উপরে। এরা প্রত্যেকেই হচ্ছে ৭১ সে পরাজিত শক্তি। এবং মনে হবে কি যে তোমরা এটা বরাবরই বলো, এটা তোমাদের একদম মুখস্থ বলি, কিন্তু আপনি আমাকে প্রমাণ করেন যে এটা মিথ্যে বলেছি আমি। আপনি এদের প্রত্যেকের পরিচয় দেখেন, আপনি প্রত্যেকের পরিচয় ঘাটতে ঘাটতে ৭১ চলে যান, দেখেন কি বের হয়। এগুলো যেমন সত্য রুমা, তেমন তো সত্য আপনি জুলাইকে গন্ডগোল উল্লেখ করেছেন। ওই সময় বিপুল সংখ্যক মানুষ কিন্তু রাস্তায় নেমেছে। নেমেছে বাড়ি ভাই, নেমেছে কিভাবে নেমেছে? কিভাবে তৈরি হয়েছে সবার মাঝে। আচ্ছা, এটা আমি বলি। এটা হচ্ছে একটা ন্যারেটিভ, কিন্তু চাইলে আপনি ছড়িয়ে দিতে পারেন। এখানে কিন্তু শত শত কোটি টাকা লগ্নি করা হয়েছে। আপনি দেখেন, আমাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের $29 মিলিয়ন কথা বলেছেন, তাই না? ভারতের $21 মিলিয়ন নিয়ে যখন কথা হলো, তখন কিন্তু ভারত অফিসিয়ালি, আমরা দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে একটা বিবৃতি দিয়েছেন এবং বলেছেন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক সাহায্যকারী সংস্থাকে ভারতে কাজ করতে দেই, তার মানে এই নয় যে তারা তাদের ন্যারেটিভ আমাদের মধ্যে চাপিয়ে দিবেন। একজন মানুষকে কিন্তু চাইলে আপনি একটা ন্যারেটিভ দিয়ে বদলে ফেলতে পারেন, খুব কৌশলে, যে কাজটা আসলে করা হয়েছে। যে অর্ধেক গ্লাস খালি নাকি অর্ধেক গ্লাস ভরা, ব্যাপারটা কিন্তু এরকম। মানুষকে প্রভাবিত করা খুব কঠিন কিছু না, এবং এই কাজটা তারা দিনের পর দিন করেছে। 2006 সালের যে নোবেল প্রাইজ পাওয়া ডক্টর ইউনূসের, আমি তো মনে করছি যে এইটা অ্যাকচুয়ালি এই পুরো ডিপ স্টেটের ফার্স্ট স্টেপ ছিল বাংলাদেশকে নিয়ে ওনার নোবেল প্রাইজ প্রদান করাটা। তারপরে নাহলে পরের বছর উনি কেন রাজনৈতিক দল গঠন করবেন? ডক্টর ইউনূস তো কখনো পলিটিক্স করতেন না, উনি তো কখনোই প্রো পিপল ছিলেন না, উনি তো কখনোই দেশের কোনো দুর্দিনে আমরা তাকে কখনো কাছে পাইনি, পাশে পাইনি। তাহলে কেন উনি রাজনৈতিক দল গঠন করবেন? ওটা ফেল হয়েছে। ফেল হওয়ার পরে তারা বসে থাকেনি একটু 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 করে। তারপর ওনারা সর্বশেষ আমরা জুলাই আগস্টের গন্ডগোল দেখলাম, এবং দেখবেন যে সেখানে যেসব সাধারণ মানুষের ইনভলভমেন্ট ছিল, এবং এই যে 16 বছর 15 বছর 7 মাসের আওয়ামী লীগ শাসন আমলে আমরা তো ওকে মারা যেতে দেখিনি। এর ভিতরে তো আন্দোলন হয়েছে, কোটা বিরোধী আন্দোলন হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে। কেউ মারা গেছে? কাউকে সরকার মেরে ফেলেছে? আর জুলাই আগস্টের গন্ডগোলে আমরা কি দেখলাম? মায়ের কোলে বাচ্চা ঘরের ভিতর থেকে মারা যাচ্ছে। কেউ খেলছে, রাস্তায় দাঁড়িয়েছে, সেই সাধারণ মানুষগুলো মারা যাচ্ছে না, মেরে ফেলেছে। জুলাই আগস্টে যারা কুশীলব তারা এটাকে মেরে ফেলেছে যাতে সাধারণ মানুষের ভিতরে ক্ষোভ তৈরি হয়। এটা তো এখন পরিষ্কার। এবং এখনো যদি না বুঝে, তবে মানুষ এখন বুঝতে শুরু করেছে। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন তাহলেই বুঝবেন। যদিও বা বাংলাদেশে অবস্থান করে আপনি তো জানেন যে গণমাধ্যম কোনো কিছু বলতে পারছে না, লিখতে পারছে না, তাদের অনেক ইনফরমেশন তারা আমার কাছেও পাঠায়।
মানে শুধুমাত্র যে জেলে পুরে দেবে তা না, মেরেও ফেলতে পারে। এবং আরেকটা কথা বলে ফেলি, মানে শুধু ঘরের মধ্যে নামাজ পড়া অবস্থায় মাদেরকে মেরে ফেলছে তা কিন্তু না, কবরের লাশ পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে। প্রচুর লাশ, মানে কঙ্কাল চুরি হচ্ছে। তো আমার মনে হচ্ছে যে আয়নাঘর বলছে না যে 84টা না 86টা আয়নাঘর আছে, এটা অ্যাকচুয়ালি মানে আয়নাঘর বানানো হবে এইসব কঙ্কাল দিয়ে, আর কিছুই না। প্রচুর কঙ্কাল চুরি হচ্ছে কিন্তু। বাংলাদেশের সব বাহিনী, গোয়েন্দা বাহিনী কাউকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের জন্য সবাই একটা সেল আছে, সেই সেলগুলাকে কিন্তু নাম দেওয়া হচ্ছে আয়নাঘর, জিজ্ঞাসাবাদের জায়গাগুলো। এখনো কিন্তু রিমান্ড বন্ধ নেই। না সেটাই। এবং এটা কি 2008-এর 9-এর আগে ছিল না? তারেক জিয়াকে কোথায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল, কোথায় রাখা হয়েছিল? কিন্তু এখন আয়নাঘরকে ওনারা যেভাবে আসলে মানে বলতে চাইছেন, এবং এটা তো সেনাবাহিনী, তাহলে তারাই জবাব দেখ, তাদেরকে কোশ্চেন করুক। কিন্তু এটা পুরো চাপিয়ে দেওয়া হচ্ছে নাম্বার 1 আওয়ামী লীগের উপরে, এবং বিভৎসভাবে, মানে 32-এর নিচেও তারা খুঁজে এখানে থাকতে পারে, মানে যেখানে আর কি পাচ্ছে, একটা হাস্যকর পর্যায়ে নিয়ে গিয়েছে। এবং একটা আয়নাঘরের সিনারিও আমরা দেখলাম, যেখানে ডক্টর ইউনূসের যেতে লেগেছে 6 বা 7 মাস। সেখানে একটা বক্সে পেঁয়াজ দেখলাম, তারপর দেখলাম যে কিছু কাজ টাজ হচ্ছে, মানে মানে এত মানে সস্তা নাটক এবং এত সস্তা স্ক্রিপ্ট যে একদম সাধারণ মানুষও বুঝতে পারছে। তবে এখানে যত দ্রুত তারা ধরা পড়েছে, আমি আবার এদেরকে এত মানে ডাল হেডেড বলতে রাজি নই। কারণ জুলাই আগস্টে যে ঘটনা তারা ঘটিয়েছে এত অর্গানাইজড ওয়েতে, এবং শুধুমাত্র হ্যাঁ ইউএসএ টাকা দিয়েছে, প্ল্যানও ইউএসএ অবশ্যই দিয়েছে, তাদের প্ল্যান অনুযায়ী করেছে। তাদের আসলে আমার মনে হয় যে তাদের প্রতিটা গতিবিধির উপরে নজর রাখতে হবে সবার, এদেরকে এক মুহূর্ত বিশ্বাস করা যাবে না। সেনাবাহিনী প্রধানের বক্তব্যেও একটা কথা আছে, সবাইকে নিয়ে নির্বাচন। কিন্তু বাংলাদেশটা কিন্তু হাঁটছে আওয়ামী লীগকে মাইনাস করে নির্বাচন। আওয়ামী লীগকে হয়তো নিবন্ধন বাতিল করা হতে পারে। বলা হচ্ছে কাদের মোল্লার বিচারের দাবিতে শাহবাগে যেমন জনসমুদ্র হয়েছিল, আওয়ামী লীগের বিচারের দাবিতে ঠিক সেভাবে শাহবাগে একটা পরিস্থিতি তৈরি করা হবে। আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, এটার ইম্প্যাক্টটা কি হতে পারে আপনার অনুসন্ধানে? আচ্ছা, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটা কি নির্বাচন? ধরেন আপনি আওয়ামী লীগের যদি মানে সবচেয়ে কম আসন পেয়েছে যেই নির্বাচনে, আপনি যদি তখনকার নির্বাচনের রেজাল্টটাও দেখেন, ভোটের অনুপাত যদি দেখেন যে আওয়ামী লীগের ভোট কত থাকে, 31%-এর নিচে তো কখনো হয় নাই। 31%-এর নিচে কখনো হয় নাই। 31% মানে কত? আপনি যদি 18 কোটি মানুষ ধরেন, তাহলে 31% হিসেব করেন কত? 5 কোটির বেশি, 6 কোটি হয়, 318, রাইট? এটা এই পার্সেন্টেজ বেড়েছে ছাড়া কিন্তু কমে নাই। কারণ গত 15 বছর 7 মাসে আওয়ামী লীগ যে পরিমাণ উন্নয়ন করেছে, মানুষের জন্য যে পরিমাণ কাজ করেছে, এখানে জামাত শিবির ছাড়া, দেশদ্রোহীরা ছাড়া আর কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। তো ভোটের সংখ্যা বাড়বে, এটাই স্বাভাবিক। তো আপনি সেই 6 কোটি মানুষকে বাদ দিয়ে ইলেকশন করবেন, আর সেই ইলেকশন হয়ে যাবে। ওনারা যেমন এই যে আপনার 18 সালের নির্বাচনে বিভিন্ন জেলায় যারা ডিসি হিসেবে ছিলেন সবাইকে চাকরিচ্যুত করেছেন না? সবার চাকরি ফেরত পাবে। এসপি যারা ছিলেন বহিষ্কার করেছেন না? সবার চাকরি ফেরত পাবে। উনারা যা কিছু করছেন সব তো অবৈধ। উনাদের প্রতিটা মানে সিগনেচার অবৈধ। উনারা যা কিছু করছেন, যতগুলো নোটিশ জারি করছেন, সমস্ত কিছু অবৈধ। উনারা সেই 8ই আগস্ট থেকে শুরু করে 5ই আগস্ট থেকে শুরু করে এই পর্যন্ত যা কিছু করছেন, সো এগুলোর কোনো ভ্যালু থাকবে না কখনোই। উনি গায়ের জোরে করবেন নাকি? পাকিস্তান এসে করে দিয়ে যাবে? আর যেই প্রত্যাশায় বা যারা পেট্রোনাইজ করেছিল তারা এখন নাই আমেরিকার রাষ্ট্র ক্ষমতায়। আমরা ট্রাম্পের বক্তব্যটা খেয়াল করছেন না কেন? আপনি দেখেন যে উনি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা দেশের কর্ণধার, সে একাধিকবার বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলেছে, এবং সে ওখানে কিন্তু প্রায় 1.5 মিনিটের মতন বক্তব্য দিয়েছে, যখন বাংলাদেশের $29 মিলিয়ন ইউএসএইড এর মাধ্যমে যে প্রেরণ করা হয়েছে বাংলাদেশের গণতন্ত্রের যে পটভূমি,
সেটাকে শক্তিশালী করার জন্য, রাইট? সো সেটা কিন্তু বেশ, যে তারা নিশ্চয়ই এখন খুব ধনী হয়ে গিয়েছে যারা এই টাকাগুলো পেয়েছে। আপনার কি মনে হয় রুমা, ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, এটার সেইভাবে প্রতিরোধ কেউ দেখেনি? 32 নম্বর ধ্বংস করা হয়েছে, সেটা সেভাবে প্রতিরোধ দেখেনি। এসব ঘটনা কি তারা আশকারা পাচ্ছে? হ্যাঁ, ৩২-এর ঘটনায় আশকারা পেয়েছে অবশ্যই। কারণ ৩২-এর ঘটনা যদি না ঘটতো, ৩২ না শুধু, ৩২-এর ঘটনার আগে প্রথমে তো পুড়িয়ে দিয়েছিল। আপনি যে পরিমাণ মানুষকে শুধু মেরে মেরে ঝুলিয়ে রেখেছে, ওই আশকাটা যদি না পেত, আমি মানে সম্মান রেখেই বলছি, সেনাবাহিনীর প্রতি সম্পূর্ণ আস্থা রেখেই বলছি যে আসলে ওই সময় আপনাদের ভূমিকাটা যদি শক্ত হতো, তাহলে আজকে কিন্তু সেনাপ্রধানের এই বক্তব্য দিতে হতো না। তখন তারা নির্লিপ্ত কেন ছিলেন, এই জবাব তারাই দিতে পারবেন। আর আরেকটা কথা বলি, যে একটা বাক্য অ্যাড করি, আওয়ামী লীগকে তারা ভোটের বাইরে রাখবে। তারা একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছিল, আপনি জানেন, এবং ৩টা গ্রুপ হয়ে গেছে অলরেডি, এবং মারামারি হাতাহাতি করছে। তো মানে ম্যাচুরিটির কোন পর্যায়ে এরা দেশ চালাবে যারা মারামারি করে একজন একজনকে। মানে আমরা যখন পলিটিক্স করি, যে টক শো করছি, আমরা তর্কের মাধ্যমে কিন্তু অনেক সমস্যার সমাধান করতে পারি, আলোচনার মাধ্যমে কিন্তু সব সমস্যার সমাধান করা যায়। তো উনাদের এই ধৈর্যটা নাই যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন। উনারা একজন আরেকজনের গায়ে হাত তোলেন এবং অশালীন গালাগাল করেন, ভয়ঙ্কর সব গালাগাল করেন। এবং এই গালাগাল যারা করছেন এবং এভাবে যারা মারামারি করছেন, চুলোচুলি করছেন, তারা রাজনৈতিক দল গঠন করবেন এবং সেই দল গঠন করে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে বাংলাদেশকে লিড করবেন। সো বুঝতেই পারছেন যে আমরা বা যারা সাধারণ জনগণ তারা দেখছে, এবং তারা ইতিমধ্যে নিশ্চয়ই বুঝে গেছেন। না বুঝলেও প্লিজ আপনারা আরেকটু চিন্তা করুন যে আমরা চাই তরুণরা এগিয়ে আসুক এবং তরুণরা রাজনৈতিক দল গঠন করুক। অবশ্যই অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু সেটা যেন সুস্থ মানসিকতার, শিক্ষিত, সচেতন, দেশপ্রেমিক তরুণদের রাজনৈতিক দল হয়। বাংলাদেশে দেশপ্রেমিকের নেগেটিভ হচ্ছে এখন ভারত বিরোধিতা করা, দেশপ্রেমিকের নেগেটিভ হচ্ছে আওয়ামী লীগের বিরোধিতা করা। এগুলো হচ্ছে নেগেটিভ। বাংলাদেশে জামাত ইসলামী কয়েকটা, এখন একটা মনে করেন যাদের ফাঁসি হয়েছে, সে একটা জামাত আমরা দেখেছি। ফাঁসির পরে আজকের জামাত, এবি পার্টি একটা হয়েছিল, থার্ড এবি পার্টি। এখন যারা ফোর্থ, যেটা নতুন দল যেটা হচ্ছে, সেটা তাদেরও কিন্তু সবকিছু কিন্তু জামাতের মতোই, মডার্ন জামাতের মতোই। এদের 4টা জামাত নিয়ে একটা আওয়ামী লীগ, তারা কি মোকাবেলা করতে পারে? আচ্ছা, ওরা যদি 10 ভাগেও বিভক্ত হয়, আমি জানি না যে তাদের এখন পার্সেন্টেজ কেমন হবে। জামাত আসলে বিএনপির ভোট খাবে, কখনোই আওয়ামী লীগের ভোট না, কখনো না। বাংলাদেশের রাজনৈতিক দল হচ্ছে দুটো, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে অ্যান্টাই আওয়ামী লীগ। তো অ্যান্টাই আওয়ামী লীগ যারা, সেখানে বিএনপির কিছু আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে। তো এখানে আওয়ামী লীগের গায়ে কোনো আঁচড় লাগবে না। আরেকটা কথা আপনাকে বলি, আপনি বলছিলেন যে দেশপ্রেমিক মানে হচ্ছে আওয়ামী বিরোধী অথবা ভারত বিরোধী। বাড়ি ভাই, আমরা জুলাই আগস্টের গন্ডগোলে পার্সেন্টেজ কতজন মানুষ অংশগ্রহণ করেছিল? 18 কোটি মানুষের। আমরা যখন একটা রিসার্চ করি, আমরা একটা স্যাম্পল সাইজ নেই, আপনি জানেন তাই না, কত পার্সেন্ট থাকে, ওটা হিসাব করতে হবে। এটা যদি ধরেন খুবই সামান্য একটা অংশ, মানে এটা কিন্তু হিসাবের মধ্যেও না, 1% লোকও কিন্তু না, খুবই সামান্য একটা অংশ জুলাই আগস্টের গন্ডগোলে কেউ এসেছিল টাকা পেয়েছে, নেমে গিয়েছে। আবার জামাত শিবির যারা অ্যান্টাই বাংলাদেশকে যারা ওন করে না, তারা কিন্তু একদম আদর্শিকভাবে এসেছিল। দুটো গ্রুপ এক হয়েছিল, আর দুটো গ্রুপের প্রভাবে, বিশেষ করে যারা টাকা দিয়েছিল, প্রভাবে একটা সাধারণ জনগোষ্ঠী যাহা বাচ্চাদের মেরে ফেলছে। আপনি দেখবেন যে অনেক আওয়ামী লীগের পরিবারের ছেলে মেয়ে বা সদস্যদের ফেসবুকে আপনারা দেখেছেন যে তখন মানে এটা নিয়ে মানে প্রোফাইলটা লাল করে ফেলেছে, একদম ইমোশনে, বোঝে নাই কিছু, জানতো না তখন। এবং তখন আমরা বলতে চেয়েছি, আমাদের কথা বিশ্বাস করেনি, ভেবেছে হয়তোবা
আওয়ামী লীগ আরো লম্বা সময়ের জন্য ক্ষমতায় থাকতে চায়, দ্যাট ইজ ওয়াই মনে আমরা একটা আমাদের মতো তৈরি একটা ন্যারেটিভ দাঁড় করাতে চেয়েছি। কিন্তু এখন তারা ভুল স্বীকার করছে, তারা সরি হচ্ছে, এবং তাদের অনেকেই কিন্তু আবার মানে মারের শিকার হয়েছে, তাদের অনেকের বাড়িঘরও পুড়িয়ে দেওয়া হয়েছে। তো যার ফলে আমি এটা একেবারেই আপনার সঙ্গে একমত নই, এবং এটা আমি মানবই না যে দেশপ্রেমিক মানে হচ্ছে আওয়ামী লীগ বিরোধী, ভারত বিরোধী। বাংলাদেশের অধিকাংশ মানুষই দেশপ্রেমিক, বাংলাদেশের অধিকাংশ মানুষই দেশকে ভালোবাসে। এই যে জুলাই আগস্টের গন্ডগোলে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে প্রচুর দেশপ্রেমিক মানুষ আছে, তারা বুঝতে ভুল করেছিল, তারা আওয়ামী লীগকে বুঝতে ভুল করেছিল। তারা ওই যখন সাইদিকে দেখেছে যেভাবে মারা গিয়েছে তখন তাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে, এটাও দেশপ্রেমের লক্ষণ। তারা বোঝে নাই, এখন তারা বুঝেছে, তারা নিশ্চয়ই সামনে বিচার বিশ্লেষণ করে আরো তারা ক্লিয়ার হবে ঘটনাটা আসলে কি ঘটেছিল। আপনি বলছেন তারা ভুল করে আন্দোলনে অংশ নিচ্ছিল, একটা অংশ। তারা তারা এখন তাদের প্রকাশনায় বলছে বাংলাদেশের মুসলমানরা ভুল করে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। না, এটা কারা বলেছিল? এটা কারা বলছে? শিবিরের যে প্রকাশনায়। শিবির, আমি আসলে কি বাড়ি ভাই, মানে শিবির হচ্ছে ভারতে জন্ম, জামাত শিবির, জামাত ইসলামের ভারতে শেষ, এবং 47-এ তারা কিন্তু পাকিস্তান ভারতের এটার বিরোধিতা করেছে। তখন যারা পাকিস্তানে ছিল, এরপরে 71 সালেও তারা পাকিস্তান ভাঙার বিরোধিতা করেছে বাংলাদেশে বসে থেকে। এরা হচ্ছে যখন যার খায় তার সবচেয়ে বড় ক্ষতি করে, এটা হচ্ছে জামাত শিবির। এবং এরা এদের ধর্মের মানে ভুল ব্যাখ্যা ছাড়া এবং ধর্মের অপব্যাখ্যা ছাড়া এদের কিন্তু আর কোনো কিছু নাই। এদের ওই একটাই শক্তি বা এই ওটাকেই ধরে কিন্তু তাদের রাজনীতি, তাদের কিন্তু আর কিছু নাই যে কারণে মানুষ তাদেরকে বিশ্বাস করবে। আমরা জানতাম শিবির মানে হচ্ছে রক কাটা শিবির, আমরা বলতামই রক কাটা শিবির। তো এই জায়গা থেকে তারা কিন্তু পরগাছার মতন কখনো আওয়ামী লীগের কাঁধে চেপে, কখনো বিএনপির কাঁধে চেপে কিন্তু তারা রাজনীতিটা করেছে। এখন আমরা প্রকাশ্যে শিবিরকে দেখতে পাচ্ছি। শিবির লুকিয়ে ছিল কেন? শিবিরকে কেন লুকিয়ে থাকতে হয়েছিল? কেন নিজের পরিচয় লুকিয়ে থাকতে হয়েছিল? জামাত শিবির কিন্তু একটা গালি বাড়ি ভাই। আপনি যখন কাউকে ধরেন সোশ্যাল মিডিয়াতে আমরা বলে ফেলি এই তো একটা শিবির, সে কিন্তু খেপে যায়, রেগে যায়। কজন মানুষ স্বীকার করে যে আমি জামাত শিবির? আগে ভাই তুমি তোমার আইডেন্টিটিটাকে প্রকাশ করার মতন একটা অবস্থানে নিয়ে আসো, তারপরে আওয়ামী লীগের সাথে ফাইট করতে আসো। মানে আজকে তো বিএনপিও নিশ্চয়ই বুঝতে পারছে যে এই শিবির কিন্তু তাদের জন্য এখন সবচেয়ে বড় হুমকি। এবং আওয়ামী লীগ এবং বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা আছেন, এবং এই একটা জায়গায় আসলে মানে একত্রে দাঁড়া হতে হবে। আর যারা বাম রাজনীতিবিদ আছেন তাদের তো অবশ্যই যে আপনারা শিবিরের সঙ্গে থাকবেন, মানে এখন পছন্দ হচ্ছে দুইটা, শিবিরের সঙ্গে নাকি শিবিরের বাইরে, বাংলাদেশের পক্ষে নাকি বাংলাদেশের বিপক্ষে। আপনার কি মনে হয় রুমা, এই যে বললেন বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা আছেন, বাম রাজনৈতিক দলের মুক্তিযুদ্ধ পক্ষের অনেক মানুষজন আছেন, তাদেরকে কিন্তু কোনো স্পেস দেওয়া হয় নাই আওয়ামী লীগ আমলে, তাদেরকে কোনো মূল্যায়ন করা হয় নাই, এটা সবাইকে কিন্তু ওদের দিকে ঠেলে দেওয়া হয়েছে। একদম, আমি আমি এটা আপনার সাথে কিছুটা হলেও একমত। বিশেষ করে মুক্তিযুদ্ধের প্রশ্নে, ৭১-এর প্রশ্নে একটা প্ল্যাটফর্ম দাঁড় করানো উচিত ছিল, অথবা আমি বলবো এখানে আমার যেটা বিশ্বাস বা আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, 2008-এর ডিসেম্বর ইলেকশন হলো, 2009 ক্ষমতা গ্রহণ করলেন। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে ক্রাইসিসটা ফেস করতে হয়েছিল সেটা হচ্ছে ভীষণ রকমের খাদ্য ঘাটতি ছিল বাংলাদেশে। তখন উত্তরাঞ্চলে মঙ্গা বলতে একটা শব্দ প্রচলিত ছিল, এবং প্রতি বছর দুর্ভিক্ষের মতন হতো, মানে অভাব হতো, ভীষণ খাদ্যের অভাব। তো আওয়ামী লীগকে ফার্স্টে আসলে ওই দিকে কনসেন্ট্রেট করতে হয়েছে, ওই দিকে মনোযোগ দেওয়ার ফলে তারপরে যখন খাদ্য ঘাটতিটা মিটে গেছে, আমাদের আপনারা স্বীকার করবেন যে আওয়ামী লীগ আমলে ব্যাপকভাবে রাস্তাঘাট, কলকারখানা এগুলোর আর কি উন্নয়ন হয়েছে। তো এই যে জায়গাটা আমার মনে হয় যে উদাসীন ছিলেন, বা আরেকটা কথা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে অনেক আওয়ামী লীগ বা এই যেমন শিবিরের অনেক আমরা বলছি, অনেকে জামাত শিবিরের লোকজন কিন্তু আওয়ামী লীগে
ঢুকে গিয়েছে। আমাদের স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ কোনো কোনো ক্ষেত্রে কেন্দ্রের দিকেও আমি আঙ্গুল তুলব, কেউ কেউ এই যে তাদেরকে আওয়ামী লীগে এনে পোষার ফলে তাদের যে চিন্তা ভাবনা তা দ্বারা প্রভাবিত হয়েছে, যা না হলে এই যে যারা বাম রাজনীতিবিদ, আপনার তো বা বিএনপিতে যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছিল, এখানে আরেকটা বিষয় একটা কথা বলতেই হবে, 21শে আগস্ট, অ্যাকচুয়ালি 21শে আগস্ট এই ঘটনাটা কিন্তু বিএনপির সঙ্গে আওয়ামী লীগের মানে একটা বিরাট দূরত্ব তৈরি করেছে। আমরা যদি 91 থেকে 96 থেকে 2001 দেখি, একটা একটা নাইস একটা রাজনৈতিক সম্পর্ক ছিল কিন্তু দুই রাজনৈতিক দলের ভিতরে। আমাদের আদর্শিক দ্বন্দ্ব ছিল, কিন্তু সেটা কেউ কাউকে মেরে ফেলার মতো ছিল না। আমরা দেখিনি। 15ই আগস্টের ঘটনা আমরা জানি, সেটাকে আমরা কিন্তু 15ই আগস্ট, তারপরে আপনার 15ই আগস্টকে জন্মদিন হিসেবে, ভুয়া জন্মদিন হিসেবে পালন করা, এগুলো আওয়ামী লীগের সমর্থকদের, কর্মীদের ভেতরে হৃদয় রক্তক্ষরণ হয়েছে, আমরা কষ্ট পেয়েছি। কিন্তু সেই কষ্টে আমরা কিন্তু জিয়া রহমানের মৃত্যুবার্ষিকীকে আমরা কারো জন্মদিনও বানাতে যাইনি, আমরা কারো বিয়ের দিনও বানাতে যাইনি। ওই জায়গাটা কিন্তু আমরা রেসপেক্টটা রেখেছিলাম। কিন্তু যখন আপনি 21শে আগস্ট ঘটিয়ে ফেলেছেন, আপনি যখন একদম দিনের আলোয় তখনকার বিরোধী দলীয় নেত্রীকে মেরে ফেলার জন্য এই আয়োজনটা করলেন, তখন সেই বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে, এটা ঠিক। সো এটাকে এককভাবে যদি আমরা আওয়ামী লীগের প্রতি দোষারোপ করি, তাহলে এটা খুব অন্যায় হবে। আগস্ট মাসটা পাকিস্তানিদের জন্য, ভারতের জন্য আনন্দের। 14 আগস্ট, 15 আগস্ট তারা স্বাধীনতা পেয়েছে। আগস্ট মাসটা আওয়ামী লীগের জন্য শোকের। 15 আগস্ট, 21শে আগস্ট এবং সর্বশেষ 5ই আগস্ট। আপনার কি মনে হয় আগস্ট মাসের বিপদটা আওয়ামী লীগ বুঝতে ভুল করেছে এবার? সরি, আগস্ট মাসের কিটা? বিপদটা, আগস্ট মাসের ঝুঁকিটা আওয়ামী লীগ এবার বুঝতে ভুল করেছে? আসলে এখানে তো 15ই আগস্টও সেই মার্কিনীদের একটা হাত ছিল, আমরা জানি। আর 5ই আগস্ট যেটা হয়েছে, আসলে ডক্টর ইউনূস নিজেই মুখে বলেছেন যে মেটিকুলাসলি ডিজাইনড, যে এমন ভাবে হয়েছিল, অবশ্যই বুঝতে ভুল করেছে। আমি জানি না যে তখন আমাদের গোয়েন্দা যারা ছিলেন, আরেকটা বিষয় আমার যেটা মনে হয়, এটা আমার একদম পার্সোনাল অবজারভেশন, যে আমাদের আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিলেন, সমর্থকরা না, নেতাকর্মীরা বোধহয় সাধারণ মানুষের চিন্তা ভাবনা থেকে বা রাজনীতিবিদদের সাথে সাধারণ মানুষের যে সম্পর্কটা হবে, একটুখানি বোধহয় একটু একটা গ্যাপ তৈরি হয়েছিল। সেই গ্যাপ তৈরি না হলে এরা ঢুকলো কিভাবে, এতে মতবাদটা প্রতিষ্ঠা হলো কিভাবে? আওয়ামী লীগের একজন নেতা, আওয়ামী লীগের নেতা এখন ভারতে অবস্থান করছেন, তিনি আমাদের এই প্ল্যাটফর্মে বলেছেন 4 আগস্ট রাতে তিনি এবং আরেকজন নেতা গণভবনে অনেক রাত পর্যন্ত ছিলেন। 4 আগস্ট সর্বশেষ তারা গণভবন থেকে বেরিয়েছেন। সেই রাতে নানা আশ্বাস দেওয়া হচ্ছিল পরের দিন সবকিছু ম্যানেজ হয়ে যাবে, এবং সেই রাতে আওয়ামী লীগ সভানেত্রী তাদেরকে বলছে যে তোমরা যদি সংগঠনটা করতে, তাহলে আজকে এই অবস্থা হয় না। আওয়ামী লীগ 15 বছরে ক্ষমতায় থেকে তো সংগঠনটা কি সরকারে হারিয়ে ফেলেছিল? এটা আমি যেটা বলছি যে একটা গ্যাপ তৈরি হয়েছিল, এটা অবশ্যই। মানে সাধারণ মানুষের সাথে আওয়ামী লীগ সবসময় একদম সাধারণ মানুষের দল। আমাদের দল কিন্তু কোনো সেনাবাহিনী থেকে আসেনি বা কোনো মার্কিন টাকা দিয়ে তৈরি হচ্ছে না, হয়নি। তো সেখান থেকে সর্বশেষ আমরা একটা পরিবর্তন কিন্তু দেখেছি, এটা বলতেই হবে। যে আমার কাছে মনে হচ্ছিল যে আওয়ামী লীগ কি একটু ধনিক শ্রেণীর দল হয়ে যাচ্ছে, এরকম মানে যে কার্যক্রম ছিল, রাজনৈতিক কার্যক্রম, আমার একটু ওরকমই মনে হয়। মনোনয়নের সমস্যা আমরা দেখেছি, মনোনয়ন দেওয়া হচ্ছে তখন সেটাও দেখেছি। হ্যাঁ, একটু ধনিক শ্রেণীর ব্যাপার ছিল। আমিও কিন্তু গণভবনে, আমি এই টাইমটায় কিন্তু বাংলাদেশে ছিলাম। আমি 18ই জুলাই থেকে 12ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে ছিলাম, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এখানকার উড্রো উইলসন সেন্টারের একটা প্রোগ্রামের হার্ড কপি চিঠি আর কি, দাওয়াতপত্র নিয়ে গিয়েছিলাম, ওনার হাতে আমি দিয়েছিলাম ওই দিন।
সো ওই দিন অনেকে ছিলেন, তো মাননীয় প্রধানমন্ত্রী তখন আমাকে খুবই আপসেট ছিলেন, এবং ওনার মোবাইল থেকে বসে বসে যারা আহত হয়েছে ছোট ছোট বাচ্চা, উনি দেখতে গিয়েছিলেন হসপিটালে এই গন্ডগোলের ভেতরে। তো তখন আমাকে দেখাচ্ছেন যে এই দেখো এই বাচ্চাটা আমাকে এটা বলছে, ও আমার কাছে এটা চেয়েছে, এবং খুবই আপসেট ছিলেন ওই বাচ্চাগুলোর। একটার পর একটা আসলে আমাকে ছবি দেখাচ্ছিলেন যে কিভাবে কি হয়েছে, মানে উনি নিতে পারছিলেন না। এবং এটা বাড়ি ভাই, আমি কিন্তু এক বর্ণ বাড়িয়ে বলছি না, মানে ওনারও তখনকার চেহারা, উনি একটু মানে নিতে পারছিলেন না। উনি শুধু বলছিলেন যে দেখো 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 এই বাচ্চাটা এটা হয়েছে এটা হয়েছে, মানে কিভাবে হচ্ছে, কে মারছে, মানে ওই মুহূর্তে কিন্তু দেখেন এখনো কিন্তু আমরা ক্লিয়ার না, কারণ প্রতিটা লাশের ফরেন্সিক যদি আপনি বের না করেন, তার গুলিটা কোথা দিয়ে ঢুকেছে, কোন গুলি ঢুকেছে, কোন অ্যাঙ্গেলে ঢুকলো, কোন অ্যাঙ্গেল দিয়ে বের হলো, আপনি কিন্তু বুঝবেন না যে এটা আসলে কি হয়েছে। তো একজন দুজন লাশ তো আর না। তো ওই সময় যে ঘটনাটা ঘটছে, রোজ ঘটছে, উনি একদম মানে হতবিহ্বল বলে না শব্দটা, ঠিক ওরকম একটা ছবি কিন্তু আমি দেখেছি তখন, এবং ভেরি আপসেট। হ্যাঁ, সেই আদালতে আজ শেখ হাসিনার বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে, যে আদালতে তিনি যুদ্ধাপরাধীদের ফাঁসি দিয়েছিলেন। সেই আদালতে সেই ব্যক্তিকে প্রধান কৌশলী করা হয়েছে যিনি যুদ্ধাপরাধীদের উকিল ছিলেন। তার পাল্টা এখন পর্যন্ত আওয়ামী লীগ একটা আইনের টিম করেছে, প্রতিরোধে আইনগত মোকাবেলার কি কি প্রস্তুতি নিয়েছে, এখন পর্যন্ত আমরা স্পষ্ট দেখি না। আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? বাড়ি ভাই, বাংলাদেশে কোনো সরকার নেই, কিছুই নাই, মানে আপনি যাবেন আপনাকে জাস্ট মেরে ফেলবে দিনের বেলায়। আপনার হাতে কিন্তু অস্ত্র নেই, এটা বুঝতে হবে। তো আপনি এই যে আমাদের কোর্টকে বলা হয় হচ্ছে যে কোনো মানুষের জন্য সবচাইতে নিরাপদ আশ্রয়, আমরা সেখানে সবচাইতে সেফ ফিল করব, তাই না? সেখানে আমরা দেখলাম যে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে কিভাবে মারা হচ্ছে, মানে কিন্তু বিচারের আগে আপনি বিচার করে ফেলছেন। তো সেই আদালতের রায়ের প্রতি আপনার আস্থা আছে? বা আমার একটু আস্থা নাই, একটুও না, এই আদালতকে তো মানিই না, একটুও মানি না। মোট কথা 5ই আগস্টের পরে বাংলাদেশে যা কিছু ঘটছে, কার চাকরি গেল, কাকে ওরা কি ফাঁসি দিল নাকি জেল জরিমানা দিল, আই ডোন্ট কেয়ার, আমি একটুও কেয়ার করি না। কারণ তোমাদের কোনো কথার ন্যূনতম কোনো ভ্যালু নাই। মানে আমি বলবো না যে পাগলে কি না বলে, ব্যাপারটা পাগলের কি না বলে না, তারা খুবই সুস্থ মস্তিষ্কে। এটা একটা বাংলাদেশের জঙ্গি আক্রমণ হয়েছে পাকিস্তানের মদদে, তখনকার মার্কিন প্রশাসনের মদদে, জঙ্গিরা দেশ দখল করে আছে। এখন আমাদের সম্মিলিতভাবে এই জঙ্গিদেরকে দেশ থেকে হটাতে হবে। এবং জঙ্গিদের কিন্তু আপনি কি করবে না করবে কোনো যুক্তির ধার তারা ধারবে না, তারা যে কোনো কিছু করে ফেলতে পারে। কাজে সেটাকে লজিক্যালি ধরে আমার মনে হয় না যে কোনো ওই ধরনের কোনো প্রিপারেশনের আমার প্রয়োজন আছে। আমার প্রয়োজন হচ্ছে তাদেরকে আসলে দেশ থেকে ঘাট ধাক্কা দিয়ে কখন কিভাবে বের করতে হবে, আমরা বরং সেই দিকে মনোযোগ দিই। এবং এই বিষয়ে আমাদের আসলে যদি প্রয়োজন মনে হয় যে আমার অন্য রাষ্ট্রের সাহায্য নিতে হবে, আমাদের সেটাও নিতে হবে। আবার তো দেশ বাঁচাতে হবে। তারপরে আপনি আওয়ামী লীগের নেতা কর্মী। অন্য রাষ্ট্রের সহযোগিতা আপনি যেমন চিন্তা করছেন, এখন যারা ক্ষমতায় আছে তারাও সেভাবে চিন্তা করছে। নিশ্চয়ই। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা দেখেন। ক্লিন্টন পরিবারের সাথে সম্পর্ক ভালো ছিল হ্যাঁ, হ্যাঁ। ডক্টর ইউনূসের, বাইডেন প্রশাসনের সম্পর্ক ভালো ছিল, এখন অন্য প্রশাসন। এই সম্পর্ক ভালো করার জন্য অনেকেই মনে করছেন স্টারলিংসকে যে ব্যবসাটা দেওয়ার চিন্তা করা হচ্ছে, সেই সম্পর্ক ভালো করার একটা উদ্যোগ। সেটা স্টারলিংসের যে কস্টলি ব্যাপারটা, এটা বাংলাদেশের লোকজন এফোর্ড করতে পারবে না, পারবে না। কিন্তু স্টারলিংসকে ব্যবসা দিলেই ইলন মাস্কের মাধ্যমে যদি বাইডেন প্রশাসন ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক উন্নয়ন হয়, এমন ধারণা অনেকের। আপনি কিভাবে দেখেন বিষয়টা? স্টার্লিং কিন্তু শুধু বাংলাদেশে ব্যবসা করবে না, স্টার্লিং ভারতে ব্যবসা করবে। ভারতের বাজার আর বাংলাদেশের বাজারের পার্থক্যটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। ভারতে কত 130 কোটি মানুষ, তাই না, জনসংখ্যা? আচ্ছা, এবং ইয়ের বোধহয় স্টার্লিং এর সর্বশেষ সর্বনিম্ন মাসিক চার্জ 15,000 টাকা, বাংলাদেশি টাকা, এরকম একটা অ্যামাউন্ট, রাইট? বাংলাদেশের কতজন নিবে? আর আমরা সেই স্টারলিংকের সাথে যখন ওনার ফোন আলাপের কথা শুনলাম, তারপর দিনই ইলন মাস্কের দায়িত্ব হচ্ছে এই যে বাড়তি যে খরচ সেটা কাটছাট করা। $29 মিলিয়ন বাংলাদেশে কাটছাট করা হয়েছে। ইলন মাস্কের ব্যবসা
ইলন মাস্কের জায়গায় উনি ব্যবসায়ী মানুষ, ওনার ব্যবসা উনি করবেন। আর যখন রাষ্ট্র পরিচালনা করবেন তখন তার কি করবেন তার কিছুটা আভাস আমরা মার্কিন প্রেসিডেন্টের মুখে আমরা পাচ্ছি। আর আমরা যেহেতু আমরাও এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে আছি, সো এখানে ওনারা কি করছেন না করছেন কিছুটা আমরাও আসলে বোঝার চেষ্টা করছি বা বুঝছি। আর একটা বিষয় হচ্ছে যে আমার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি এটুকুন আস্থা আছে, উনি যুদ্ধবাজ নন, উনি এর আগেও যখন ছিলেন উনি এটা করেননি। এবং আশা করছি যে বিষ বৃক্ষ আপনার ডেমোক্রেট প্রশাসন বাংলাদেশে রোপণ করেছেন, উনি উদ্যোগী হয়েছেন সেটার শিকড় সহ উপড়ে ফেলার। আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আকুল প্রত্যাশা, এবং আমরা চাই যে বর্তমান প্রশাসন পুরোটা উপড়ে ফেলে বাংলাদেশের মানুষকে তাদের জল আবহাওয়ায় একটা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করার সুযোগে যেন ওনারা একটু সাহায্য করেন। ওনাদের সাহায্য আর বেশি কিছু করতে হবে না। যে ইনভেস্টমেন্ট গুলো করা হয়েছিল এর সঙ্গে কারা কারা যুক্ত ছিল, নিশ্চয়ই উনি যেহেতু ডিপ স্টেট নিয়ে আমরা দেখেছি যে বরাবরই কিন্তু উনি খুবই সোচ্চার ছিলেন, এটার বিপক্ষে বরাবর এটার বিপক্ষে উনি কথা বলেছেন। সো এটা নিয়ে ওনারা যদি শুধু ওইটুকুনি বের করে ফেলেন, বাকিটা ইনশাল্লাহ বাংলাদেশের 18 কোটি মানুষ তারা নিজেরাই করতে পারবে। ট্রাম্প এবং মোদির প্রেস মিটে প্রশ্ন আসলো বাংলাদেশ নিয়ে, তখন এটা মোদির দিকে ঠেলে দিলেন ট্রাম্প। এটা কি বাংলাদেশকে উপেক্ষা না বাংলাদেশকে কেয়ার অফ ইন্ডিয়া করার প্রবণতা? আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে বাংলাদেশকে নিয়ে এই কথা বলার মানে কোনো কথাটাই কিন্তু আমাদের জন্য আসলে সম্মানজনক না, আমি যদি মানে বাংলাদেশের নাগরিক হিসেবে। কারণ আমার দেশ সেটা আয়তনে যতই ছোট হোক, আর্থিকভাবে যত দুর্বলই হোক না কেন, আমার দেশকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। এবং এর সাথে আমি পৃথিবীর আপনি যত উন্নত দেশ হোক, যত সমৃদ্ধশালী দেশ হোক, আমার সেই যেটা সত্যি আমার সেই ভালোবাসার জায়গায় আসতে পারবে না। তো সেই জায়গাটা এটা ইউনুসের সৃষ্টি, ইউনুসের সাঙ্গপাঙ্গদের সৃষ্টি। তারা বাংলাদেশটাকে তুলে দিয়েছে আরেকটি দেশের হাতে, না হলে এইসব কথাবার্তা তো আসতোই না। এবং আমার যেটা মনে হচ্ছে যেহেতু মানে ভারত এবং বাংলাদেশের যে আঞ্চলিক সম্পর্ক, যে ভৌগোলিক সীমারেখা, তাতে একজনের কিন্তু আরেকজনকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই, কোনো রকম না। মানে আজকে যদি বাংলাদেশ আনস্টেবল থাকে, ভারতের কিন্তু এর একটা প্রভাব ভারতে পড়বে, এটা তো সত্য। যার ফলে ভারতের ইচ্ছে না থাকলেও এখানে ইনভলভ হবেন, এটা খুবই স্বাভাবিক। সো আমার যা মনে হয়েছে যে এই কারণে হয়তো উনি বিষয়টা ভারতের প্রধানমন্ত্রীর দিকে ঠেলে দিয়েছিলেন। জাতিসংঘের রিপোর্ট যেটা সর্বশেষ, সেই রিপোর্টকে ইউনুস এবং তার লোকজন খুবই ইতিবাচক ভাবে নিচ্ছে, পেয়েছি এমন একটা ভাব। আপনি কিভাবে দেখেন বিষয়টা? ওনারা আসলে এটা খুবই মজার, ওনার একাংশ নিয়ে বলছেন, সেটা আবার পুরোপুরি বলছেন না। সেখানে বলছেন না যে ইউএন জাতিসংঘ তথ্য কালেকশনের জন্য তাদের সাহায্য চেয়েছিল বর্তমান সরকারের। ধরেন আমরা যারা রিসার্চ করি অন্তত এইটুকুন বুঝি, আমি যখন তথ্য কালেক্ট করব একেবারেই কিন্তু নাল হাইপোথিসিস নিয়ে তারপর আমি চেষ্টা করব যে এর সঙ্গে রিলেটেড যারা তাদের বক্তব্য নেওয়ার জন্য। হ্যাঁ, এবং এই বিষয়টা এমনই যেটা কোয়ান্টিটেটিভ রিসার্চ করলে হবে না, এটা কোয়ালিটেটিভ রিসার্চ করতে হবে। সেক্ষেত্রে ওই সময় যাদেরকে দায়ী করা হচ্ছে, প্রথম হচ্ছে যে তারাও কিন্তু উল্লেখ করেছে যে মানুষগুলো মারা গেছে, তাদের ফরেন্সিক রিপোর্ট এটা যদি আপনি না পান তাহলে তো আপনি বুঝতেই পারবেন না যে লোকটাকে কিভাবে মারা হলো। আপনি বলছেন যে রুমা তুমি মেরেছো, ধরেন কুতুবকে আমি মেরেছি, রাইট? তা আমি যে কুতুবকে মেরেছি আপনি তো আমার ইন্টারভিউ নিবেন, কখন কিভাবে মেরেছি। তখন যারা আইজিপি ছিলেন, তখন যারা সেনাবাহিনীতে ছিলেন, তাদেরকে ইন্টারভিউ করা হয়েছে? তাদের কিন্তু ইন্টারভিউ করা হয় নাই। ইন্টারভিউ করা হয়েছে ডক্টর ইউনুসের পোষ্যদের। ডক্টর ইউনুস এবং এই ষড়যন্ত্রের সাথে যারা যুক্ত, এই গন্ডগোলের সাথে যারা যুক্ত, তারা ইন্টারভিউ দিয়েছে। তা আমি প্লট সাজিয়েছি, আবার আমি ইন্টারভিউ দিচ্ছি, তো সেই ইন্টারভিউ রেজাল্টটা কি আসবে এটা তো সহজে বোঝা যাচ্ছে। আবার কিছু অংশ কিন্তু তাদেরকে নিয়ে বলেছে 5ই আগস্টের পরে যেগুলো হয়েছে, 8ই আগস্টের পরে যেগুলো হয়েছে, তারা আবার সযত্নে সেগুলো নিয়ে কোনো কথা বলছে না। মানে ওনারা ভাবে কি যে সবাই মূর্খ, কেউ কিছু বুঝতে পারছে না। এখন যে ইংরেজি পড়তে পারে না সে কিন্তু ট্রান্সলেট করে পড়ে ফেলতে পারে,
এমন কঠিন কিছুই না। যে কোনো ভাষার আপনি যদি ফ্রেঞ্চ ভাষার কিছু একটা দেন, আমি ট্রান্সলেট করে বাংলা করে পড়ে ফেলবো ভেতরে কি আছে। এই জন্যই অন্ধের মতো না থেকে বাংলাদেশের মানুষকে ওনারা একসময় সাইদিকে চাঁদে দেখিয়েছে। সেই গোষ্ঠী এখন রাষ্ট্র ক্ষমতা খুব লেখাচ্ছে। সেই সাইদিকে চাঁদে যারা দেখেছেন তারা দয়া করে এখন একটু সচেতন হন। সাইদিকে মানে চাঁদে কাউকে আসলে দেখা যায় না, দেখা যায় নাই। নিজেরা পড়েন, নিজেরা বোঝেন, দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করেন, দুয়ে দুয়ে, মানে এটাই হচ্ছে আমার আসলে বক্তব্য। এবং যেটা হয় যে যারা বিশেষ করে দেশের থেকে তো সোশ্যাল মিডিয়াতে আপনি কথা বলতে পারছেন না, এটাই হয়ে গেছে একটা সমস্যা। তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে, হুমকি ধামকি দেওয়া হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। যারা বিদেশে আছে তারা যদি একটু কথা বলে এই বিষয়গুলো নিয়ে, তাহলে আসলে একদম সাধারণ মানুষের কাছে বিষয়গুলো পৌঁছবে। যে আর ওনারা নাচতে থাকুক, ওনারা যা কিছু মানে ওনাদের দিবা স্বপ্ন দেখছে। তবে আমার কাছে একটু মনে হচ্ছে যে এখন ওনারাও কিন্তু টের পেয়েছে। ওনারা টের পেয়েও এই মানে ছাই দিয়ে ওই যে মানে শাক দিয়ে মাছ ঢাকার একটা চেষ্টা, এই প্রবণতা, ওনারা কিন্তু বুঝতে পারছে যে ওনাদের দিন ঘনিয়ে আসছে, এভাবে আসলে ওনারা এটা কন্টিনিউ করতে পারবে না। এটা কিন্তু আমার মনে হয় এখন আর কি পালানোর সুযোগ খুঁজছে বা কোনো ফাঁক ফোকর খুঁজছে। আপনার কি মনে হয় এই গভর্নমেন্ট ইলেকশন পর্যন্ত থাকতে পারবে না, ইলেকশনের জন্য আরেকটা গভর্নমেন্ট আসতে পারে? আমি ব্যক্তিগতভাবে তো এই সরকারের অধীনে কোনো নির্বাচনে বিশ্বাস করি না, এবং এটা এই সরকারের অধীনে কোনো কিছু সুষ্ঠু স্বাভাবিক হবে সম্ভব? কি নির্বাচন করবে? সে কি নির্বাচন করতে এসছে? সে তো রাষ্ট্র ক্ষমতা দখল করতে এসছে, লুটপাট করতে আসছে, সে মানুষদের খুন করতে আসছে। এবং তারা আবার কি নির্বাচন করবে? সে নির্বাচন কখনো সুষ্ঠু হবে? এই সরকারের অধীনে কোনো নির্বাচনই হতে পারবে না, হতে দেওয়া যাবে না। এই দাবিটা কার কাছ থেকে আসবে? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সবাই তো কনভিন্স না, তারা এইটাকে বলছে তাদের সরকার। আপনি যদি বিএনপি নেতৃবৃন্দের কথা শোনেন ইদানিং, আমি ব্যারিস্টার রুমিন ফারহানার একটা টক শো দেখছিলাম। রুমিন ফারহানা এবং আমি একসঙ্গে অসংখ্য টক শোতে মুখোমুখি অবস্থানে ছিলাম। তো সেখানে সে বলছে যে ও আগে কখনো ভয় পেত না, এখন ও রাতে ঘর থেকে বেরোতে ভয় পায়। তো ও বলছে আমার সঙ্গে তুমি তুমি সম্পর্ক। তো আর এছাড়াও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের বক্তব্য আমরা শুনছি, দেখছি। তাদের প্রথমে যে মোহটা তৈরি হয়েছিল এই প্রফেসর ইউনূসকে ঘিরে, অ্যাকচুয়ালি আমার বলতে দ্বিধা নাই, আমি কিন্তু 2006 সালে তার নোবেল প্রাপ্তির সংবাদে আমি কেঁদে ফেলেছিলাম আনন্দে, যে একটা বাংলাদেশি মানুষ। তো সেই জায়গা থেকে তাকে আমি প্রচন্ড ঘৃণা করি, মানে এতটা ঘৃণা এমন না 5ই আগস্টে করি, তার আগে থেকেই করি, যখন আমি তার সম্পর্কে পূর্ণাঙ্গভাবে জানতে পারি। এখন আমার মনে হয় দেশের মানুষ মোটামুটি তার সম্পর্কে জানতে পারছে। রাজনীতিবিদরা যারা দেশের অভ্যন্তরে আছে তারা কথা বলতে সবাই ভয় পাচ্ছে, কারণ কথা বললে কি হয় সে তো দেখতেই পাচ্ছেন আপনি। ছাত্রলীগ গেছে যেই পথে, ছাত্রদল গেছে যাবে সেই পথে, সেই বক্তব্য কিন্তু আমরা, এই ছেলেটার নাম কি, হাসনাত, রাইট? হ্যাঁ, এই যে ইয়েটা একটা জঙ্গি, এই ছেলেটার মুখে ফেসবুক পোস্টে পড়েছি, আরো কয়েকটা ওদের আর কয়েকটা জঙ্গি ইয়েদের সহযোদ্ধাদের মুখে শুনেছি। তো এরকম এখনো যদি আমার ধারণা বিএনপি বুঝতে পারছে, এবং না বুঝলে করুণ পরিণতি হবে। না বুঝলে এই আফগানিস্তানের বিপরীত কিছু হওয়ার আমি আসলে আশা দেখছি না। আপনি কি দেখছেন বাংলাদেশে আগামীতে প্রথম স্থানীয় সরকার নির্বাচন হবে না জাতীয় নির্বাচন হবে? আরে এদের অধীনে আবার কিসের নির্বাচন? এদের অধীনে কোনো নির্বাচনই হতে পারবে না। এদের অধীনে নির্বাচন হলে সেটা নির্বাচন হবে বাড়ি ভাই। এই তো আমি গেলে আমাকে এখন ধরে মেরে ফেলবে। তো নির্বাচন করবে কিভাবে? নির্বাচন কে কাকে করতে দিবে? বিএনপি কে নির্বাচন করতে দিবে? বিএনপি কে ক্ষমতা আনার জন্য এই সরকার প্ল্যান পরিকল্পনা করছে, আপনার মনে হচ্ছে তাই? ও তো এই জঙ্গিদেরকে পার্মানেন্টলি ক্ষমতায় বসিয়ে যাবে, সে প্ল্যান করছে। সেই পরিকল্পনার অংশ ওরা নির্বাচন করে লাফাচ্ছে। লাফাক না, লাফাতে দেন। এখন আসলে এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক জনগণের এক হতে হবে। আওয়ামী লীগকে যদি ভালো লাগে ভোট দিবেন, আওয়ামী লীগকে যদি ভালো না লাগে ভোট দিবেন না।
কিন্তু বাংলাদেশটাকে ব্যর্থ হতে দিয়েন না প্লিজ, বাংলাদেশটাকে অকার্যকর হতে দিয়েন না, বাংলাদেশটাকে জঙ্গিদের হাতে তুলে দিয়েন না। আজকে দেশের মানুষ ঘর থেকে বের হতে পারে না। 15 বছর 7 মাসে এরকম ঘটনা ঘটেছে যে কেউ ঘর থেকে বের হতে ভয় পায়? এরকম হয়েছে? 15 বছর 7 মাসে 75 ঘন্টা 100টা রেপ হয়েছে। একটা রেপ হলে হাজার হাজার শিক্ষককে আপনারা মেরে ফেলেছেন, হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে। শিক্ষকদেরকে আপনি মেরে মেরে আপনি পদত্যাগ করিয়েছেন, অফিসারদেরকে পদত্যাগ করিয়েছেন, মানুষকে মেরে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, খুন হয়েছে, ধর্ষণও হয়েছে, বিচার হয়েছে। এবং সেটা সংখ্যাটা একটু হিসাব করে দেখেন। ডেইলি স্টারের একটা রিপোর্ট আছে, সেই রিপোর্টে ডেইলি স্টার নিশ্চয়ই আপনি বলবেন না যে আওয়ামী লীগের পত্রিকা, নিশ্চয়ই আপনি বলবেন না। আমি একটু দেখে আপনাকে জানাই এটা কবের, আমি জাস্ট সেটা জানাচ্ছি যে এটা কবের পত্রিকা ছিল। তারা একটা কম্পারেটিভ স্টাডি দিয়েছে 5 বছরে শুধুমাত্র জানুয়ারি মাসে। এবং সেখানে আপনারা দেখলে, আমি কি দেখাবো রিপোর্টটা? এখানে দেখানো যাবে? দেখানো আমার মনে হয় স্পষ্ট বোধহয় হচ্ছে না। হ্যাঁ, এটা হচ্ছে ক্রাইম রেট যে স্পাইক করেছে কি পরিমাণ। সেখানে আপনি 2025-এর শুধু জানুয়ারি মাসে আপনি দেখেন যে কি ভয়ঙ্কর অবস্থা। আমার তো আর দূরে যাবার প্রয়োজন নাই। আর ডিসেম্বরেরটা কিন্তু যদি হতো সেটা তো আরো বেশি হতো, ডিসেম্বরে, নভেম্বরে। এবং কথা হচ্ছে থামছে না, কিন্তু থামার কোনো লক্ষণ নাই। প্রথম প্রথম অনেকে বলতো যে হ্যাঁ এটা নতুন আসছে, এদের বুঝতে সময় লাগছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই, সবার পুলিশের মনোবল ভেঙে গেছে। তো ভাই 7 মাস তো চলছে নাকি? 7 মাস চলছে। 3 মাসের মধ্যে হচ্ছে যদি তত্ত্বাবধায়ক হয়, ইন্টারিম গভর্নমেন্ট হয়, 3 মাসের হচ্ছে নির্বাচন দেবার নিয়ম। 3 মাসের বেশি কিন্তু একদিনও থাকার নিয়ম নাই। সেখানে চলছে এখন 7 মাস। কেউ নাকে বসিয়েছে, বাংলাদেশের মানুষ বসিয়েছে। আপনি আসেন বসেন, কারা কারা বসিয়েছে তাদের দেখেননি? তাদের সোশ্যাল মিডিয়াতে তারা আবার ফাইট করছে। কেউ নাকি বসিয়েছে এই ক্রেডিট নিয়েও কিন্তু আবার ফাইট হচ্ছে। মানে এসব বাল খেললো বাচ্চা কাচ্চা, তারা হচ্ছে দেশ পরিচালনা করবে। এবং সেই দেশ পরিচালনার রেজাল্ট কি হতে পারে সেটা বাংলাদেশের মানুষ এখন কিন্তু প্রতিনিয়ত ভোগ করছে। উপভোগ না, কিন্তু আমরা ভোগ করছি। দুটো শব্দের পার্থক্যটা বুঝতে হবে। এত শিক্ষকের অপমান বাংলাদেশে আর কোনোদিন ঘটে নাই। আমাদের যত পেশাজীবী আছেন, শিক্ষকদের প্রভাব আমাদের সবচেয়ে বেশি সমাজে। এত শিক্ষকের অপমান সত্ত্বেও শিক্ষকরা সেভাবে আজ পর্যন্ত মাঠে নামেন নাই। এটা কি আপনি কিভাবে দেখবেন? বাড়ি ভাই, আমি আসলে পেশায় একজন শিক্ষক, এবং আমি আসলে টিচার্স এডুকেটর। মানে আমার স্টুডেন্টরা সবাই প্রায় শিক্ষক অথবা শিক্ষক হতে চান। যার ফলে এই শিক্ষকদের সাথে আমার একদম মানে 1 to 1 সম্পর্ক। যারা আমরা কিছুদিন আগে একটি শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আমরা নামতে দেখেছিলাম। করুণ পরিণতি আমরা দেখেছি, তাদেরকে কি করা হয়েছে। মানে আমাদের শিক্ষকদের বেতন ভাতা অনেক কম, তো বিশেষ করে স্কুলের শিক্ষকদের রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে আমি একাধিকবার ভয়েস রেজ করেছি আওয়ামী লীগ সরকারের সময়, যে এত নিম্ন বেতন বা নিম্ন রাষ্ট্রীয় মর্যাদায় আমরা তাদের কাছ থেকে খুব মানে তাদের যদি আমি হ্যাপি না করি, সে জাতিকে হ্যাপি করবে কিভাবে? আমি তখনই কথা বলতাম যে শিক্ষকরা আসলে জুই ফুলের মতো সাদা ভাতের সাথে আমাদের ছাত্ররা যে শ্রদ্ধার ভালোবাসা দেয়, আমরা ওই শ্রদ্ধা ভালোবাসা মিশিয়ে খাই। সে জায়গাটা একদম নষ্ট করে দেওয়া হয়েছে। আমার ছাত্রের সামনে আমি কান ধরে উঠবস করেছি, আমার ছাত্র আমাকে কান ধরে উঠবস করিয়েছে। কোনোদিনও আমি জানি না এই এই শিক্ষা ব্যবস্থা আপনি ফেরাবেন কিভাবে? আপনি তো আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, আপনি তো আমাকে মেরে ফেলেছেন বাড়ি ভাই। আমি কিভাবে আন্দোলন করব? আমি কিন্তু কিছুই করব না, আমি তো ঘরে মুখ লুকিয়ে বসে আছি। আমাদের বাচ্চারা, আপনার বাচ্চারা হয়তো বিদেশে বড় হয়েছে, আমি জানি না তাদের কালচার কিরকম, কিন্তু ইউএসএ এখন দেখে আমার বাচ্চাদের, এদের তো টিচিং মানে টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা ডিফারেন্ট, আমাদের দেশের মতো না। তো আমার ছোট ছেলেটা প্রতি বছর সে স্কুলে তার যে এই আচরণে সে ফার্স্ট হয় ওর স্কুলের ভেতরে। কারণটা হচ্ছে ওর গ্রুমিংটা তো বাংলাদেশে। ও তো শিক্ষকদের সামনে মাথা নিচু করে থাকে, যা বলে ইয়েস ইয়েস বলতে থাকে, তাই না? আমাদের কিন্তু এটা অভ্যাস। এবং ছোটবেলায় ওর একটা স্কুলের টিচার একটা ভুল করেছে, আমি কারেকশন করে দিয়েছিলাম। ও আমার পর ক্ষেপে গিয়েছে, আমার মিস এটা করে দিয়েছে, মানে মিস যেটা বলছে সেটাই তো সত্যি।
এই যে একটা বিশ্বাস, এই যে একটা ভক্তি, একটা ভালোবাসা, সেই জায়গাটা একদম শেষ করে দিয়েছে। মানে উনি যে ক্ষতি করেছে বাড়ি ভাই, আমি আমি আসলে শুধু ইউনূস না, ইউনূসকে তো আসলে বসিয়ে রাখা হয়েছে। তার মানে পুরো পরিষদ। মানে এটা তো ১০০ বার ফাঁসি দিয়ে আপনি যদি প্রত্যেককে ১০০ বার করে ফাঁসি দেন, আপনি এই শাস্তি আপনি তাতেও হবে না। আপনি পুরো শেষ করে দিয়েছেন। শিক্ষাটা একদম শেষ। একদম শেষ। আমাদের দেশ কিন্তু ইউরোপ আমেরিকার মতো না। আমরা একটা ক্লাসে 1:30 কিন্তু আমার না। আমার রেশিও হচ্ছে 1:100, 1:170 এরকম। আমরা একজন শিক্ষক কিন্তু আপনার আই কনট্যাক্ট করতে পারি না প্রত্যেকটা স্টুডেন্টের সাথে। ওরকম একটা বড় গ্রুপ অফ স্টুডেন্টকে আমাদের পড়াতে হয় একজন শিক্ষকের। মানে খুবই এখন পর্যন্ত তো আমরা এই জায়গাটা মানে স্ট্যান্ডার্ড করতে পারিনি। সেই জায়গাটা এত কষ্ট করে টিচাররা পড়ায়, এত কষ্ট করে, এবং শিক্ষকরা কি করে বাড়িতে যেও কিন্তু যারা চাকরি করেন, ধরেন ডাক্তাররা হয়তো ফোন পেয়ে যেতে হয়, ইঞ্জিনিয়াররা বাড়িতে যে আরাম করে ঘুমান। আমাদের শিক্ষকরা কিন্তু বাড়িতে যে আরাম করে ঘুমোতে পারে না। তার হাতে বাচ্চাদের খাতা থাকে, খাতা দেখে, তারপর তাকে প্রতিদিনের লেসন প্ল্যান করতে হয়, লেসন প্ল্যান জমা দিতে হয়, এগুলো কিন্তু করতে হয়। আবার ছুটির দিনে কি হয়, শুক্র শনিবারে সে কিন্তু ফ্যামিলিকে সময় দিতে পারে না। বিভিন্ন গভর্নমেন্টের প্রজেক্টের পার্ট হিসেবে তাকে কাজ করতে হয়। এই কিন্তু আমাদের শিক্ষকদের অবস্থা। সেই শিক্ষকদের আপনি যা করলেন, মানে এরা যা করলো, এটা আর কিভাবে মাথা তুলে দাঁড়াবে তারা? আর কোনো ভালো ব্যাকবোন আছে, ভালো স্টুডেন্ট আর শিক্ষকতায় আসতে চাইবে কোনোদিন? আপনি রুমা একজন শিক্ষক, একজন গবেষক। আপনি শিক্ষক জীবনের একটা অংশ উল্লেখ করলেন এখানে। পাশাপাশি আরেকটা অংশ আপনি দেখেন, আপনার সন্তান বা আমাদের সন্তান, আমরা যদি এই মিন লাইফ রচনা লিখতে দিই, সে নানা কিছু লিখে, কিন্তু কম্পিউটারে এই হবে, সেই হবে, পাইলট হবে, নানা কিছু। কেউ কিন্তু শিক্ষক হবে এই কথাটা লেখে না। এইম ইন লাইফ আমাদের সমাজে বাস্তব হচ্ছে এখন অন্য অনেক পেশায় যাবার সুযোগ না পেয়ে একটা মানুষ শিক্ষকতায় আসে, এবং শিক্ষকের চাকরিটাও সে যদি প্রাইভেট স্কুলেও পড়ায়, বেসরকারি স্কুলেও ঘুষ ছাড়া সে কিন্তু চাকরি পায় না। এমন শিক্ষকদের নেতৃত্বে আমাদের শিক্ষা ব্যবস্থা এখন, এবং এমন শিক্ষকদের নেতৃত্বে যে ছাত্ররা তৈরি হচ্ছে, তেমন ছাত্রই কি এই আন্দোলন তৈরি করেছে, এই শিক্ষক অপমানের আন্দোলন। তবে একটু এখানে আমি একটু আপনার সাথে দ্বিমত পোষণ করছি বিনয়ের সাথে, যে এই যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিন্তু স্বচ্ছ। এবং আমি যেহেতু এদের সাথে আমাদেরকে চিনিও, যে মানে চমৎকার চমৎকার স্টুডেন্ট এখন কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়। সরকারি চাকরি তো, বিশেষ করে মহিলারা, মেয়েরা কিন্তু অনেক বেশি, যে কম্পারেটিভলি তার মনে হয় যে তার সবকিছু ইয়ে করে একটু সেফ মনে হচ্ছে তার কাছে এই পেশাটাকে। এবং মানে আমি বলবো যে সংসার ফ্রেন্ডলি, আমি যদি একটু বলি, তো সেই কারণে এই পেশায় আসে। কিন্তু হাই স্কুলে, বিশেষ করে বেসরকারি স্কুলগুলোতে আপনি যেটা বলেছেন, হ্যাঁ, বেসরকারি স্কুলগুলোতে যে গভর্নিং বডি তারা কিন্তু একটা রোল প্লে করে। এবং যে দুর্নীতির কথা বলেছেন, এই গভর্নিং বডির কারণে, এবং গভর্নিং বডি থেকে যেটা হয়, সেখানে যারা থাকেন সভাপতি হিসাবে, এটা মানে এখানেও আমার মনে হয় যে আরেকটু দৃষ্টি দেওয়ার উচিত ছিল, যেটা হয়েছে। তো এই যে স্টুডেন্টদের কথাটা বলছেন, যারা এই আন্দোলনে ছিল, একটা অনেক বড় অংশ কিন্তু ছিল মাদ্রাসার স্টুডেন্ট, অনেক বড় অংশ। আর এডুকেশনের এই যে বাকি যারা আমাদের স্কুলের শিক্ষকরা কি ছিল না, কলেজের মানে শিক্ষার্থীরা কি ছিল না, কলেজের ছিল না, বা ইউনিভার্সিটি ছিল না। এখানে আমি একটা কথা প্রায় বলতাম, আমাদের জেনারেশন, আমরাই কিন্তু এখন শিক্ষক। আমাদের জন্ম ৭৫-এর পরে, যার ফলে ৭৫ থেকে এই ৯৬ পর্যন্ত ইতিহাসের সঠিক তথ্য কিন্তু আমি জানি না। আমি কিন্তু ভুল ইতিহাস পড়ে বড় হয়েছি। তো আমাকে ধরেন, আমি যদি বলি যে আমি জানি, আমি আমার পরিবার থেকে জানি। আমি কিন্তু আ বই খাতা থেকেও জানি না, আর আমি গণমাধ্যম থেকেও জানি না। আপনি নিশ্চয়ই জানেন যে গণমাধ্যমে জয় বাংলা শব্দটিও নিষিদ্ধ ছিল। এবং ৭১ এর ইতিহাসটা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল সেখানে।
তো সেই শিক্ষক যখন ছাত্রকে পড়িয়েছেন, আপনি যতই আপনার টেক্সট বুকে সঠিক ইতিহাস, সঠিক তথ্য এখন ইনক্লুড করছেন, তার যে এত বছরের বিশ্বাস, এটা কিন্তু আমি অনেকবার বলেছি আমার আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলেন টক শো গুলোতে, যে সেটার একটা প্রভাব কিন্তু পড়ে। তো ওটার একটা প্রভাব যদি পড়ে থাকে, সেটা আসলে গবেষণার বিষয়, দীর্ঘ গবেষণার বিষয়। এটা এই টক শোতে একদম প্রশ্নের উত্তরে আমি যে সঠিক জবাব দিব এমনটা আসলে নাও হতে পারে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অনেক ছাত্রকে আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার উদ্যোগে শিক্ষা ব্যবস্থার মূলধারা নিয়ে আসা হয়েছে। তাদের অনেকেই ইকুইভ্যালেন্ট মর্যাদায় বিশ্ববিদ্যালয়ে ঢুকেছেন, বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছেন। সেই করে বিশ্ববিদ্যালয়ের চেহারাটাও আমরা এবার অন্যরকম দেখলাম। মাদ্রাসায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হতো না, এটা সবাই বলতো, লিখতো, কোনোদিন ব্যবস্থা নেওয়া হতো না। মডেল মসজিদ করে যাদেরকে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, সেই মডেল মসজিদ ভিত্তিক সেই ব্যক্তিরাও কিন্তু আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে। এদেরকে কি প্রপারলি অ্যাকোমোডেট করতে পারে না আগের গভর্নমেন্ট? না, এখানে কিন্তু আওয়ামী লীগ সরকার শুধু আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদেরই সরকার ছিলেন না। আওয়ামী লীগ সরকার দেশের 18 কোটি মানুষের সরকার ছিলেন, এবং তারা এখনো 18 কোটি মানুষের সরকারই আছেন। কাজেই শুধুমাত্র আওয়ামী লীগের দেখভাল করবে, আওয়ামী লীগ সমর্থকদের অন্য রাজনৈতিক আদর্শ বা মতাদর্শের মানুষের দেখভাল করবে না, সেটা কিন্তু ঠিক নয়। আমরা কিন্তু জানি বা জানতাম যে যারা মাদ্রাসা শিক্ষা নিচ্ছে তারা নৌকায় ভোট হয়তো দিবে না। এটা জানার পরও কিন্তু তাদেরকে চাকরি ক্ষেত্রে বলেন, শিক্ষা ক্ষেত্রে বলেন, কোথাও বঞ্চিত করা হয়নি। যখন আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, যখন আপনি প্রধানমন্ত্রী, তখন তো আপনি আর মানে কোনো দলের না। তো সেটাই আসলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন। তো এরা যেটা পাল্টা জবাব দিয়েছে, এরা ভুল করেছে। এই ভুলের খেসারত শুধু যে আমরা দিচ্ছি, দেশের মানুষ দিচ্ছে তা না, তারাও দিবে। এবং এই যে আজকে যারা মাদ্রাসা শিক্ষায় গিয়েছেন, মাদ্রাসা শিক্ষা তো ভালো। আমরা যেমন আমি ব্যক্তিগতভাবে ইসলাম ধর্মের অনুসারী, সেখানে যদি আপনি কোরআন শরীফটাকে পুরোপুরি ফলো করেন, কারো অন্য কোনো মানুষের প্রয়োজনে প্ররোচিত না হয়ে, তাহলে তো আপনার এই ধ্বংসযজ্ঞে নামার কথা না, আপনার তো ধর্ষণ করার কথা না, আপনার তো চুরি করার কথা না, লুটপাট করার কথা না। বাংলাদেশের মানুষ এত ডিসঅনেস্ট কেন তাহলে? আমরা যে দেখি মাদ্রাসার প্রচুর শিক্ষককে দেখেছি আমরা বলাৎকারের দায়, তাই না, অভিযুক্ত হতে। অসংখ্য অসংখ্য শিক্ষককে দেখেছি। তারপরে যে এখানে দেখেছি যে ছাত্রদের, মানে তো তার মানে কি যে প্রত্যেকেই মাদ্রাসায় গেলেই বা স্কুলেও যেমন অনেকেই আমরা নষ্ট আদর্শের শিকার হয়ে দেশের ধ্বংসের জন্য লিপ্ত হই, মাদ্রাসাও কিন্তু এরকম ঘটনা ঘটেছে। কাজে সবাই মাদ্রাসায় পড়া, সবাই একদম আমাদের বিপক্ষে ছিলেন বা যে স্কুলের শিক্ষক ছিলেন সেটাও ঠিক নয়। এবং আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা ঠিক করেছিলেন সেটা ঠিকই করেছিলেন। তবে আরেকটু সময় পেলে উনি যেটা করতেন যে মাদ্রাসায় পড়ে তুমি যেহেতু বা স্টুডেন্টরা যেহেতু ইহলৌকিক ডিগ্রি নিচ্ছে মাস্টার্স সমমান, তাহলে এবং সে যেহেতু বাংলাদেশের বা দেশের কাজেও কিন্তু সে ইনভলভ হচ্ছে, চাকরি করছে বিভিন্ন জায়গায়, কাজে সেই দেশের যে সংবিধান, সেই দেশের যে বিশ্বাস, আদর্শ, মূলনীতি, সেটাকে মেনেই কিন্তু তাকে এটার সাথে একীভূত হতে হবে। মানে আপনি তো এক দেশে বসে দুই ধরনের নিয়ম চালাতে পারবেন না, এটা সম্ভব না। এটা কি বুমেরাং হয়েছে মনে করেন? আমার মনে হয়েছে যে আসলে অবজারভেশনের সুযোগ কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি বা পায়ও নাই সরকার, কেবল তো শুরু হয়েছিল। মাদ্রাসায় কিন্তু পাঠ্যপুস্তক আপনি বোধহয় জানেন যে পরিবর্তন এসেছিল। সেখানে আপনি যে ক্লাসেই পড়েন না কেন, এই বাংলা, ম্যাথ, কিছু ইংরেজি এগুলো পড়তে হতো। আপনি নিশ্চয়ই জানেন, এটা শুরু করা হয়েছিল আর কি। কিন্তু এখানে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো, আমি আবারও বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ সেখানে অর্থ লগ্নি করেছে ভাই। চাইলে তো আপনি সে দেশের সঙ্গে ফাইট করে জিতে যাব, এতটা সহজ নয়। হ্যাঁ, 71-এ আমরা জিতেছিলাম,
মার্কিন যুক্তরাষ্ট্র ৭১ আমাদের বিপক্ষে ছিল, সেখানে ভারতের মতো একটি রাষ্ট্র সরাসরি আমাদের সঙ্গে ছিলেন, তাই না? তো ওটাও কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। শেখ হাসিনা এখন ভারত থেকে যখন অনলাইনে বক্তব্য রাখেন, তখন প্রচারণা হয় দেশে, শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। শেখ হাসিনা কিন্তু কথা বলেন তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে, তার দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্য। এই ষড়যন্ত্রের ব্যাখ্যাটা কি? আমি আসলে উনাদের কোনো কথাই না আমি আমলে নেই না। আমি একদমই আমলে নিচ্ছি না। আমি জাস্ট শুনি। আমি শুধু চাই যে দেশের দেশপ্রেমিক যারা তারা অন্তত আ মানে নিজেরাই বিচার বিশ্লেষণ করুন। সবাই কম বেশি মেধাবী, বোঝেন, বোঝার ক্ষমতা এখন সবার আছে। এবং আমাদের হাতে যেহেতু একটি মোবাইল আছে, টেলিভিশন আছে, আমরা সমস্ত বিশ্বের সব খবরাখবর জানতে পারি। আমি যেগুলো বলছি আমার কথা আপনার বিশ্বাস করার প্রয়োজন নেই। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আমার কোনো কথাই বিশ্বাস করার প্রয়োজন নেই। কিন্তু আমি যে মিথ্যা বলছি কিনা এটা একটু জাস্ট যাচাই করুন যে আমি যে বলছি এটা কতটা সত্যি হতে পারে, কতটা মিথ্যা হতে পারে। মানে যদি আপনি উম নৈর্ব্যক্তিক দৃষ্টিতে দেখেন আরকি। যে আমি বায়াসড না হয়ে আচ্ছা ঠিক আছে কি বলে। তাহলেই আমার মনে হয় সবাই সত্যটা উদ্ঘাটন করতে পারবেন, অনুধাবন করতে পারবেন। আওয়ামী লীগের প্রতি যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় ছিল, দীর্ঘদিন, দীর্ঘ বছর এবং যে কাজ করে তারই কাজের ত্রুটি বের হয়। আমি কাজ করলে তো আপনি আমার ত্রুটি বের করতে পারবেন। সো আওয়ামী লীগের ত্রুটি বের করাটা সহজ। তারপর আওয়ামী লীগের নেতাকর্মীরাও এমনও হতে পারে যে ধরেন আমি হয়তো কারো সঙ্গে বাজে ব্যবহার করেছি। আমার আচরণে কেউ ক্ষুব্ধ হয়েছে। আমি হয়তো স্থানীয়ভাবে এক হাত দেখিয়েছি কাউকে, এটাও হতে পারে। সম্ভব। কারণ আওয়ামী লীগটা শেষ পর্যন্ত 100% আওয়ামী লীগারদের হাতে তো আর ছিল না। মিলেমিশে গিয়েছিল। বিএনপি, জামাত সব দল এসে আওয়ামী লীগে এসেছিল এবং যারা জামাতের অনেকে তো বেরও হচ্ছে। জামাত নিশ্চয়ই আওয়ামী লীগ করার জন্য আওয়ামী লীগে আসেন নাই। আওয়ামী লীগের ক্ষতি করার জন্য এসেছে। তো সেই গোষ্ঠীটা তৎপর ছিল। আমাদের অবশ্যই ভুল হয়েছে। ভুল হলে সেই জায়গাটা আমি বলব যে আমি ক্ষমা চাই। যদি মনে করি যে কোনো আচরণ ভুল হয়েছে। কারণ আ আমি তো আর দেশটাকে অকার্যকর করিনি। আমি তো আর মানে দেশটাকে এরকম ব্যর্থ করে দেইনি। আমি তো সবকিছু মিলে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি চ্যালেঞ্জ করছি যে কেউ আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। যে বর্তমানে এই ৬ মাসের যে ঘটনা বাংলাদেশে ঘটেছে, এই যে সম্মিলিত খুন, সম্মিলিত ধর্ষণ, সম্মিলিত হত্যা, লুটতরাজ, চুরি, ডাকাতি ১৫ বছর ৭ মাসে তা ঘটে নাই। কাজে আমার দাবি আছে সেই মানুষের প্রতি। যে আপনি আমাকে হেট করতে পারেন। আমার আচরণে আপনি হয়তো কষ্ট পেয়েছেন। আপনার আমাকে অহংকারী মনে হয়েছে। কিন্তু সেই অহংকারী হওয়ার চাইতে খুনি হওয়াটা আপনি চিন্তা করেন আমি খুনি ছিলাম না তো। বলবেন যে আওয়ামী লীগ লুট করে নাকি দেশ থেকে সব টাকা পয়সা নিয়ে গিয়েছে। এটা এরা বলছে কিন্তু। আপনি বের করেন এবং বের করেন যদি এরকম লুটপাটের সাথে আওয়ামী লীগের কোন নেতাকর্মী যুক্ত থাকে, সরকারের কেউ যদি যুক্ত থাকে, আমি আরিফা রুমার চ্যালেঞ্জ করে বলছি যে আমি তার সঙ্গে থাকব না। আমি সবার আগে ভয়েস রেইজ করব যদি কোন কারোটা এরকম প্রমাণিত হয়। আমি তো করিনি। আমি কেন একটা চোরের পক্ষে সাফাই গাবো? আমি গাবো না কিন্তু। সো আমার মতন এরকম অসংখ্য হাজার লক্ষ রুমা আছে। যারা আওয়ামী লীগের প্রকৃত নেতাকর্মী তারা কেউ এই চুরির দায় নেবে না। তাকে আওয়ামী লীগের প্রয়োজন নাই। আওয়ামী লীগ চোর ছাড়া চলেনি। আওয়ামী লীগের চোর ছিল ২১ বছর কিন্তু আমরা ক্ষমতার বাইরে ছিলাম। তখন আওয়ামী লীগ ছিল না। কাজেই এটা নিশ্চয়ই আমার মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেও এবং তিনি নিজে একটা কথা বলি অনেকে ওটাকে নেগেটিভলি বলে যে আমার পিওনের ৪০০ কোটি টাকা আছে। নেগেটিভলি আপনি কিভাবে বলেন? যে এটা বের করে এটা কিন্তু সাংবাদিক বের করে দেয়নি। দেশের মানুষ কিন্তু চোর ধরেনি। এটা উনি নিজে বলেছেন। তার মানে কি? এই যে পাপিয়া নামে একটা মেয়ের কথা মনে আছে না? যুবলীগ করত? তাকে কে বের করেছে? সাংবাদিকরা, রিপোর্টাররা বের করেছে? নো! আমাদের সরকার বের করেছে। সরকার বের করে তাকে শাস্তি দিয়েছে। আমাদের যে ক্যাসিনো কান্ডগুলো, কে বের করেছে? আমাদের সরকার বের করেছে। শুরু করেছিলেন কিন্তু। আমাদের দলীয় লোকদেরকে শাস্তি দেয়নি, শাস্তির আওতায় আনেনি। উনি কিন্তু শুরু করেছেন। আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে হ্যাঁ, উনি রাতারাতি সব চোরদেরকে বের করে দিতে পারেন নাই। আপনার তো তাহলে মানে আপনার বিরুদ্ধে তারা একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনাকে সরিয়ে দেবে। কৌশল অবলম্বন করতে হবে। তো সব বিএনপি তে জয়েন করবে। বিএনপি তে জয়েন করে আপনাকে খেয়ে ফেলবে। বিষয়টা কিন্তু এরকম।
আওয়ামী লীগে যাদের বিরুদ্ধে চুরির অভিযোগ আছে তারা কি আওয়ামী লীগ করতো কখনো? এ কিন্তু সবাই নতুন আওয়ামী লীগ। আপনি দেখেন কে কবে আওয়ামী লীগ এসছে। আমি আমি তো মানে অনেকে বলেন যে হ্যাঁ আমি সরকারের অনেকের খুব কাছের মানুষ ছিলাম। আমার বিরুদ্ধে একটা অভিযোগ করুক তো কেউ, যে আমি এমন কোন অপরাধ করেছি যাকে দুর্নীতি বলা যায়, আমি এমন কোন ভুল করেছি যাকে অপরাধ বলা যায়। আমার মতোই কিন্তু আওয়ামী লীগের 99% মানুষ। যদি 1% এর কথা আপনি বলেন, সেই 1% এর শাস্তি দেওয়ার জন্য আমরা এই 99% মানুষ দাঁড়িয়ে আছি। 99% আওয়ামী লীগার দাঁড়িয়ে আছি। রুমা, আপনি একটা ভয়েস রেজ করেছেন এখানে, এই সরকারের কোনো কিছুকেই আপনি গুরুত্ব দেন না, সেজন্য ওই প্রশ্নটা করতে গেলাম না। তারা বলছেন আগামী মাস থেকে শেখ হাসিনার বিচার করবেন এবং অক্টোবরের মধ্যে বিচারটা শেষ করবেন। হ্যাঁ, ওই প্রসঙ্গে না গিয়ে আপনার সহযোদ্ধাদের উদ্দেশ্যে আগামী 1 মাস, 2 মাস, 3 মাস কোনো পজিটিভ কোনো বার্তা আপনার কাছে আছে কিনা, সেটা দিয়ে আমরা শেষ করবো আজকে। একটা হচ্ছে সাহস রাখতে হবে। মানুষ 2 বার মারা যায় না, একবারই মারা যাব। তো মরে যাবার আগে যেন আমরা মরে না যাই, এবং আমাদের যদি কোনো ভুল থাকে সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এবং এটা একটা বড় সুযোগ। আমি বলি যে 5 আগস্টের পরে অন্যকে জানার, বোঝার, নিজেকে জানার, বোঝার। আমি সবসময় খুব পজিটিভ মানুষ। আমি সবকিছুর মধ্যে একটা পজিটিভ বিষয় খুঁজে পাই। আমি 5ই আগস্টের পরেও একটা পজিটিভ বিষয় খুঁজে পেয়েছি। কারণ আমার বিশ্বাস যে এই জঙ্গিরা কিচ্ছু করতে পারবে না। যা করেছে এই ক্ষতি ছাড়া আমরা বাংলাদেশ থেকে ওদেরকে বের করে দিতে পারবো ইনশাআল্লাহ। এবং এই যে বুঝে ফেলেছি এই 6 মাসের মধ্যেই, এটা যদি 6 মাস না হয়ে 3 বছর হতো, 4 বছর হতো, তাহলে কিন্তু ঘটনাটা আরো ভয়ঙ্কর ঘটতো। আমরা হয়তোবা আর আমাদের দেশটাকে বাঁচাতে পারতাম না। তো শুধু একটু কৌশল অবলম্বন করবেন, কারণ এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতা যারা দখল করে আছে এরা আসলে মানুষের চেহারায় এরা একটাও মানুষ না, এবং এরা ভয়ঙ্কর জঙ্গি। এরা যেকোনো ধরনের ক্ষতি করতে পারে। একটু কৌশল অবলম্বন করে দেশের মানুষকে সাথে নিয়ে আমরা এদেরকে প্রতিহত করব, এবং আপনারা সেই লক্ষ্যে আসলে সবাই তৈরি হন। আপনার বিশ্বাসকে অভিনন্দন রুমা। আশা করি আপনার কথায় অনেক সহযোদ্ধা আপনার উজ্জীবিত হবেন। আমরা আগামীতেও কথা বলবো, বারবার কথা বলবো। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। যারা এতক্ষণ সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।